এখন স্যার ক্লিয়ার আছে। Okay. So setback distance, the first case is when the length of the curve is greater than stopping side distance. Length of the curve হচ্ছে greater than stopping side distance. আমরা সিঙ্গেল লেন রোডের জন্য কাজ করছি। রোডের এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ, মানে এটা হচ্ছে ইনার এজ, এটা হচ্ছে আউটার এজ। এখানে একটা অবস্ট্রাকশন আছে। এই অবস্ট্রাকশনটা এখানে যদি কেউ একটা ভেহিকেল নিয়ে যায় আর এখানে যদি কোনো একটা অবজেক্ট থাকে বা হোয়াট এভার, এখানকার যে ভেহিকুলার মুভমেন্ট, সেই ভেহিকেলের যে ড্রাইভার, তার যে সাইডটা সে এতটা অবস্ট্রাক্ট করে রাখছে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে আমি যেটা বলছিলাম যে সাইট ডিস্টেন্স মানে এটা নয় যে আমি কতটা দেখতে পাচ্ছি। সাইট ডিস্টেন্স মানে এটা যে আমি কোনো একটা অবজেক্টকে দেখার পরে আমি কতটা ডিস্টেন্স যাওয়ার পরে স্টপ হচ্ছি। ফলে খেয়াল করো যে ভেহিকেলটা আছে না, সেই ভেহিকেলটা অ্যাকচুয়ালি যাবে কিন্তু এই রাস্তা ধরে। ও এখান থেকে যা খুশি দেখতে পাক না পাক, দ্যাট দ্যাট ইজ অ্যান ইস্যু, দ্যাটস ফাইন। কিন্তু আমরা যখন when we are talking about the sight distance, it essentially means যে এই যে ভেহিকেলটা আছে, এই ভেহিকেলটা এই রাস্তা ধরে গিয়ে কোথায় গিয়ে স্টপ হচ্ছে বা কোথায় গিয়ে ওকে স্টপ হতে হবে। ফাইন। কারণ এসএসডি মানে কি জানি আমরা, এসএসডি মানে তার হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে ল্যাগ ডিস্টেন্স, ঠিক আছে, একটা হচ্ছে ল্যাগ ডিস্টেন্স আর একটা হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স। এই তো, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা ট্রাভেলড বাই দ্য কার। সাইড ডিস্টেন্স ইজ বেসিক্যালি আ ডিস্টেন্স হুইচ ইজ ট্রাভেলড বাই দ্য কার, নট বাই দ্য রে অফ লাইট। তুমি চোখে কতটা দেখতে পাচ্ছ সেটার উপর কিন্তু এটা, এই লেন্থটা ডিপেন্ড করে না। এই লেন্থটা ডিপেন্ড করবে যে তুমি কতটা দূরে গিয়ে তারপরে তুমি স্টপ হচ্ছে বা স্টপ হতে পারছো। ফাইন। তার মানে আমরা যে সাইড ডিস্টেন্স বলছি, এটা স্টপিং সাইড ডিস্টেন্স বলতে পারো তুমি, আমি ছোট করে নর্মাল সাইড ডিস্টেন্স বলতে পারি, এসডি। তাহলে সেইটা আমরা বলতে পারি হুইচ ইজ দিস ওয়ান, এসডি। তার মানে এইখান থেকে এত পর্যন্ত অল টুগেদার এই টোটালটা মিলিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এসডি বা সাইড ডিস্টেন্স। ফাইন। আচ্ছা, এবার আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সেটব্যাক ডিস্টেন্স। সেটব্যাক ডিস্টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে এতটা। এবার এখানে একটা বক্তব্য আছে। কি বক্তব্য আছে? যদি তোমাকে কিচ্ছু বলে দেওয়া না থাকে, তাহলে আমরা টিপিক্যালি যেটা করি সেটা হচ্ছে যে একটাই যদি সিঙ্গেল লেন থাকে, সিঙ্গেল লেন রোড, তাহলে সিঙ্গেল লেন রোডের যে সেন্ট্রাল পয়েন্ট, সেই সেন্ট্রাল পয়েন্ট থেকে আমরা এই যে অবস্ট্রাকশন, সেইটার যে ডিস্টেন্স, সেইটাকে আমরা আমাদের যে সেটব্যাক ডিস্টেন্স সেটা হিসেবে আমরা কাজ করি। অন্য লেনের ক্ষেত্রে, ডুয়াল লেন বা মাল্টিপল লেনের ক্ষেত্রে আমাদের কিন্তু বলা থাকতে হবে যে সেটব্যাক ডিস্টেন্স আমি কোথা থেকে মেজার করছি। হতেই পারে কখনো কোনো প্রবলেমে তোমাকে এটা বললো যে সেটব্যাক ডিস্টেন্স, ইউ মেজার সেটব্যাক ডিস্টেন্স ফ্রম দ্য ইনার এজ অফ দ্য রোড। প্লিজ কনসেন্ট্রেট। কখনো এরকম জানতে চাইতেই পারে যে সেটব্যাক ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু দ্য ইনার এজ, তখন কিন্তু আমাকে এইখান থেকে ক্যালকুলেট করতে হবে। কখনো বলতে পারে সেটব্যাক ডিস্টেন্স মেজার্ড ফ্রম দ্য আউটার এজ, তখন আমাকে এখান থেকে মেজার করতে হবে। যদি কখনো বলে কিছু বলে দেওয়া না থাকে, তাহলে আমরা সেন্টার লাইন ধরে কাজ করব। ঠিক আছে? আচ্ছা, তার মানে দিস ইজ দ্য অবস্ট্রাকশন, দিস ইজ দ্য সেন্টার লাইন অ্যান্ড দিস ইজ দ্য সেটব্যাক ডিস্টেন্স। ভালো কথা। এবার আমরা এখানে যে এর যে রেডিয়াস, এই রেডিয়াস পার্টটা ড্র করে ফেলি। একটা জিনিস খেয়াল করবে, যখন কোনো একটা কার্ভ থাকবে, কার্ভ মানে আমি বলছি যেটা, সেটা হচ্ছে যে কার্ভ মানে কার্ভ, একদম সিঙ্গেল লাইন কার্ভ, তখন তার রেডিয়াস বার করা কোনো বড় ব্যাপার না। কিন্তু যখনই এরকম ডুয়াল লাইনের কিছু একটা থাকবে, 2D কোনো একটা এলিমেন্ট থাকবে, যেমন আমাদের এখানে রোড, আমরা কিন্তু এটা ওপর থেকে দেখছি, মানে প্ল্যান ভিউ। যখন এরকম কোনো রোড থাকবে বা যদি কখনো এরকম কোনো বিম থাকে, আমরা দেখেছি না যে বিম, এরকম যে বিম আছে, সেই বিমের রেডিয়াস অফ কার্ভেচার ইত্যাদি ইত্যাদি আমরা যখন মেজার করে এসেছি, তখন কিন্তু আমরা তার সেন্টার লাইন থেকে যে রেডিয়াস, রেডিয়াল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই কিন্তু আমরা এটা রেডিয়াস বলে ধরে এসেছি। এখানেও তাই করব। ঠিক আছে? ফলে রেডিয়াস মানে যে কোনো একটা রোড, সেটা হতে পারে সিঙ্গেল লেন, সেটা হতে পারে ডুয়াল লেন, সেটা হতে পারে মাল্টিপল লেন, আমাদের যে রেডিয়াসটা থাকবে, সেই রেডিয়াসটা সবসময় মেজার্ড হবে ফ্রম দ্য সেন্ট্রাল পোর্শন অফ দ্য এন্টায়ার রোড। সেন্ট্রাল পোর্শন অফ দ্য এন্টায়ার রোড মানে কি, সেটা আমরা পরে আরেকটু ভালো বুঝতে পারবো। আপাতত যেটা ধরে চলো সেটা হচ্ছে সিঙ্গেল লেন রোডের ক্ষেত্রে যে সেন্ট্রাল লাইন, সেটা হচ্ছে এই রোডের সেন্ট্রাল রোড, সেন্ট্রাল যে
পার্ট সেটা। ওকে, আচ্ছা, এবার এখানে কয়েকটা ব্যাপার আছে। কি ব্যাপার? সেটা হচ্ছে যে তার মানে আমরা যদি কখনো সেটব্যাক ডিস্টেন্স মেজার করতে চাই, তাহলে আমরা এক্ষেত্রে খুব সহজেই সেটব্যাক ডিস্টেন্স মেজার করতে পারবো। অ্যাজ দিস ইজ মাই রেডিয়াস, এইটা হচ্ছে রেডিয়াস। এটা যদি রেডিয়াস হয় তাহলে এখান থেকে এতটাও রেডিয়াস হবে অবভিয়াসলি, কারণ এটাই মুভ করছে এদিক দিয়ে, তাই না? তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আর, আর সেখান থেকে আমাকে এই পার্টটা বাদ দিতে হবে। দেবো বাদ, কোনো অসুবিধা নেই। এটাকে আমি বললাম আলফা বাই টু, এটাকে আমি বললাম আলফা বাই টু। অল টুগেদার এ সেন্টারে একটা আলফা অ্যাঙ্গেল সাবটেন্ড করে, ফাইন। ওকে, তার মানে যেটা হবে সেটা হচ্ছে এই যে সেটব্যাক ডিস্টেন্স, এটা হয়ে যাবে আর, মানে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, পুরোটা হচ্ছে রেডিয়াস আর, সেখান থেকে আমি সাবট্র্যাক্ট করছি ফ্রম হিয়ার টু হিয়ার। এটা কত? এটা হচ্ছে আর এর কস কম্পোনেন্ট, এটা হচ্ছে আর এর কস কম্পোনেন্ট, এই পার্টটা এখান থেকে এতটা। দরকার হলে নাম দিয়ে রাখো সুবিধার জন্য, ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো এ বি is OA minus OB, so R minus R cosine alpha by 2। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা নর্মাল ক্যালকুলেশন। এখানে একটা জিনিস যেটা খেয়াল করার ব্যাপার সেটা হচ্ছে এই কার্ভটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। দেখো এখানেও কার্ভের একটা পার্ট আছে, কার্ভের পার্ট কিন্তু এখানেও আছে। আমরা এখানে যেটা ডিক্লেয়ার করেছি না, লেন্থ অফ কার্ভ হচ্ছে গ্রেটার দেন সাইড ডিস্টেন্স, দেখো এখানে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি যে লেন্থ অফ কার্ভ কিন্তু অ্যাকচুয়ালি ধরে যাক এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে এখান এত পর্যন্ত, তার মানে দিস ইজ দ্য লেন্থ অফ কার্ভ অ্যান্ড দিস ইজ দ্য সাইড ডিস্টেন্স। তার মানে দিস ইজ দ্য কেস ওয়্যার দ্য লেন্থ অফ দ্য কার্ভ ইজ গ্রেটার দেন সাইড ডিস্টেন্স। ওকে, আচ্ছা, তো সেখানে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে আর মাইনাস আর কস আলফা। নাও হোয়াট ইজ সাইড ডিস্টেন্স? কেউ বলবে সাইড ডিস্টেন্স আমি এখান থেকে কিভাবে ক্যালকুলেট করতে পারি? মানে কিছু না, মানে বেসিক্যালি আমি এখানে আলফা বার করতে চাইছি। আই ওয়ান্ট টু জাস্ট গেট দ্য ভ্যালু অফ আলফা, কারণ আলফা না জানলে আমি কি করে পুট করবো এখানে, তাই না? আলফা কি করে পাবো? এনি গেস? So first try to find out what is the relation between your the side distance and alpha r, all these things. ঠিক আছে, make it simple. এইখান থেকে এত পর্যন্ত along this blue line, ঠিক আছে, along this blue line এইখান থেকে এত পর্যন্ত যে লেন্থটা সেটা হচ্ছে SD, ঠিক আছে, এটা হচ্ছে SD মানে সাইড ডিস্টেন্স। সাইড ডিস্টেন্স হচ্ছে একটা কার্ভ, আর্ক বেসিক্যালি বলা যেতে পারে। আমরা জানি যে S is equals to R into theta, আর ইন্টু থিটা, যেখানে থিটা হচ্ছে বেসিক্যালি তোমার লেন্থটা। তাহলে তুমি এটাকে এইভাবে ভাবতে পারো যে এসডি, যেটা মানে এটা হচ্ছে আর্ক লেন্থ, হুইচ ক্যান বি ট্রিটেড অ্যাজ আর ইন্টু দ্য হোল অ্যাঙ্গেল। হোল অ্যাঙ্গেল মানে তুমি বলতে পারো আলফা। কেউ এটাকে এরকম করে বলে অনেক সময় যে এসডি বাই 2 করে দিলে তুমি এখানে ডাইরেক্টলি আলফা বাই 2ও পেয়ে যাবে। ওকে, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার যে এখান থেকে তুমি যাই পাও না কেন তোমার আলফার ভ্যালু কিন্তু হবে ইন রেডিয়ান, আলফা ইন রেডিয়ান, আলফা ইন রেড। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? এটা বার করা অত ইম্পর্টেন্ট না, আলফা ইন রেডিয়ান এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই 2 উই ডাইরেক্টলি অবটেন্ড অ্যাজ এসডি ডিভাইডেড বাই 2 আর, যেখানে আলফা ইন রেডিয়ান। আবারও কারোর যদি মনে হয় যে আমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করব, তাহলে আবারও বলছি মুখস্থ করার দরকার নেই, মানে চেষ্টাও করবে না মুখস্থ করার, পুরোটাই কিন্তু ডেরিভেশন থেকে চলে আসবে। জাস্ট ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই 1/180 ডিভাইডেড বাই পাই। কারোর যদি মনে হয় যে আমি আলফা বাই 2টাকে ইন টার্মস অফ ডিগ্রি কনভার্ট করব বা ইন টার্মস অফ ডিগ্রি আমি রিপ্রেজেন্ট করব, তাহলে করতে পারো। আলফা ডিভাইডেড বাই 2 হয়ে যাবে এসডি ডিভাইডেড বাই 2r ইন্টু 180 ডিভাইড বাই পাই, 180 ডিগ্রি পাই, কনভার্ট করে নেবে, আলফা ডিগ্রিতে হয়ে যাবে। But the most important part is now we have obtained something, some setback distance for single lane road and where the length of curve is greater than SD. So this is a very important derivation. এরপর এটাকে আমরা কন্টিনিউ করব বা এরপর এটাকে আমরা এক্সটেন্ড করব। এই পার্টিকুলার প্রবলেমটা নিয়ে কারোর কোনো ডাউট আছে কিনা সেটা জিজ্ঞাসা করে নাও।
ফার্স্ট। ওকে, আমরা কিন্তু এখনো কেস ওয়ানেই আছি, অর্থাৎ লেন্থ অফ দ্য কার্ভ ইজ গ্রেটার দেন সাইড ডিস্টেন্স। ওকে, বাট নাও উই আর মুভিং টু দ্য ডাবল লেন রোড। ডাবল লেন রোড, ঠিক আছে। সরি, দিস ইজ দ্য ডাবল লেন রোড, ঠিক আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এইবার কিন্তু আমরা আরেকটু ডিপার কনসেপ্টে ঢুকছি। দিস ইজ এ ডাবল লেন রোড, ফাইন। তো যদি কখনো এইরকম কিছু বলা হয় যে এই এন্টায়ার যে রোডটা আছে তার সেন্ট্রাল লাইন কোনটা, এই যে রোডটা আছে, ডাবল লেন রোড আছে, সেই ডাবল লেনের সেন্ট্রাল লাইন কোনটা, আমি কোনটাকে আইডেন্টিফাই করব? আগে কি করেছিলাম, আমার যে রোড ছিল তার সেন্ট্রাল লাইনটাকে আমি সেন্ট্রাল লাইন সবসময় সেন্ট্রাল লাইন হবে, অন্য কেউ তো সেন্ট্রাল লাইন হবে না। এখানে যদি সব দুটো লেনের উইডথ সেম থাকে, যেটা সবসময় থাকে, তাহলে এন্টায়ার রোডের সেন্ট্রাল লাইন বলতে অ্যাকচুয়ালি আমি এই পার্টটাকে ধরবো। অর্থাৎ এখন যদি আমাকে রেডিয়াস কেউ বলে যে হোয়াট ইজ দ্য রেডিয়াস, তাহলে কিন্তু আমাকে এইখান থেকে ক্যালকুলেট করতে হবে ফ্রম দ্য সেন্টার। এটা আমি বলে রাখলাম ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এবার আমরা কি বার করবো, এবার আমরা বার করবো হচ্ছে সেটব্যাক ডিস্টেন্স। ফাইন, সেটব্যাক ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু হোয়াট? সেটব্যাক ডিস্টেন্স কার রেসপেক্টে? সেটব্যাক ডিস্টেন্স কিন্তু আমরা ইনার যে লেনটা তার রেসপেক্টও বার করতে পারি, আমরা কিন্তু আউটার লেনের রেসপেক্টও বার করতে পারি। আমি ইনার লেনটা দেখাচ্ছি, আউটার লেন তোমরা এরপরে পারবে। তার মানে ইনার লেন দিয়ে যদি কোনো একটা গাড়ি যায়, তার ক্ষেত্রে সেটব্যাক ডিস্টেন্সের পুরো যে ইকুয়েশন বা ক্যালকুলেশনটা কিরকম হচ্ছে সেইটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তার মানে এখন আমরা ইনার, আচ্ছা আমি এটা অন্য নোটেশন দিচ্ছি, ইনার লেনের যে সেন্টার লাইন, ইনার লেনের সেন্টার লাইন বলেছে কিন্তু, ঠিক আছে। ওভারঅল রোডের যে সেন্টার লাইন সেটা বলিনি, ওভারঅল রোডের সেন্টার লাইন আমরা চাইলে এটাকেই বলতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। ব্লু কালার দিয়ে আমি সবসময় রোডের সেন্টার লাইনকে ডিফাইন করছি, ঠিক আছে। গ্রিন কালারটা দিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে ইনার লেনের সেন্টার লাইন। ইনার লেনের সেন্টার লাইনটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ ইনার লেন দিয়ে যখন কোন একটা গাড়ি যাবে তখন তার এখানে কতটা অবস্ট্রাকশন হচ্ছে বা ইত্যাদি, সেই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করব, রাইট? ওকে, আচ্ছা, এই হচ্ছে আমার হিসেব। এবার আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাকে কয়েকটা ডেটা বুঝতে হবে যে কোথায় কোথায় কি ভ্যালু হয়ে আছে। ফার্স্ট অফ অল আমরা রেডিয়াসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, ফ্রম হোয়ার উই আর গোয়িং টু ড্র দ্য রেডিয়াস। দেখো রেডিয়াস কিন্তু তুমি নিজের মর্জি মতো ড্র করতে পারো না। রেডিয়াস, অ্যাজ ফার অ্যাজ দ্য রেডিয়াস ইজ কনসার্নড, ইউ হ্যাভ টু ড্র ইট ফ্রম দ্য সেন্টার লাইন অফ দ্য ওভারঅল রোড। পুরো রোডের যে সেন্টার লাইন সেখান থেকে তুমি রেডিয়াস ড্র করবে। ফাইন, হয়ে গেল, ডান, রেখে দাও। এবার এই যে বাইরের দিকে যে রোডটা আছে মানে লেনটা আছে, সেই লেনে আমি যদি এরকম বলি যে এই লেনটার উইডথ হচ্ছে 2D, মানে এইটা হচ্ছে স্মল ডি, এইটা হচ্ছে স্মল ডি, এইটা হচ্ছে স্মল ডি, এটা হচ্ছে স্মল ডি। কি বললাম? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইনার লেনের ওভারঅল উইডথ হচ্ছে 2D, আউটার লেনের ওভারঅল উইডথ হচ্ছে 2D। কেউ এটাকে ওভারঅল ডি করে ডি বাই টু করতে পারে, আমি সহজ করার জন্য এটাকে আই হ্যাভ মেড দিস অ্যাজ ডি। তার মানে ইনার লেনের উইডথ হচ্ছে 2D, আউটার লেনের উইডথ হচ্ছে 2D। বোঝা গেল? আচ্ছা,
ফ্রম দিস পয়েন্ট ও টু দিস পয়েন্ট দিস ইজ আর। তার মানে এই পয়েন্ট পর্যন্ত ভ্যালু কত হবে কেউ একজন বলো। আমি যতটা ইয়োলো দেখতে পাচ্ছি ততটা কিন্তু আর, ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে এত পর্যন্ত আর মাইনাস ডি হবে। তার মানে এই যে গ্রিন পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, আপ টু গ্রিন আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আর মাইনাস ডি। কতটা? এখান থেকে এতটা। এখান থেকে এতটা, এটা হচ্ছে আর মাইনাস ডি। ঠিক আছে, মাথায় থাকবে। এবার আমরা আমাদের যে মেন ক্যালকুলেশন সেটা করি। আচ্ছা, এবার এখানে যেটা ব্যাপার, আমি তখন যেটা বলছিলাম যে এই যে আমরা সেটব্যাক ডিস্টেন্স ক্যালকুলেট করছি, সেটব্যাক ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু হোয়াট? সেটব্যাক ডিস্টেন্স with respect to ইনার লেন। এবার টিপিক্যালি যদি কখনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমরা সবসময় ইনার লেন ধরেই কাজ করি, কারণ কিছু মানে বাই ডিফল্ট এটাই সবসময় কাজ করা হয়। ইট ইজ অলওয়েজ দ্য কেস। কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? এই যে অবস্ট্রাকশনটা বাইরের লেন দিয়ে যে যাবে, যে গাড়িটা, তার ভিশনটাকে যতটা রেস্ট্রিক্ট করছে, মানে তাকে যতটা বিপদে ফেলছে, ভেতরের লেন দিয়ে যে যাচ্ছে, ইনার লেন দিয়ে যাচ্ছে, তাকে তার থেকে অনেক বেশি ঝামেলা ফেলছে, তাই না? কারণ দেখো এর কিন্তু এসডিটাকে অ্যাকচুয়ালিও কমিয়ে দিচ্ছে। এর যে এসডি মানে সাইড ডিস্টেন্স অফ হোয়াট? সাইড ডিস্টেন্স অফ দ্য ভেহিকেল হুইচ ইজ মুভিং থ্রু দ্য ইনার লেন দিয়ে যে যাবে তার ক্ষেত্রে এই লেন্থটা অনেকটা কম হবে। তার কারণ একটা কম রাস্তার মধ্যে ব্রেক করে নিজেকে স্টপ করতে হবে। ওয়্যারাজ যে বাইরে দিক দিয়ে যাচ্ছে, যে বাইরে দিক দিয়ে মুভ করছে, তার ক্ষেত্রে দেখো অনেকটাই বেশি। কিন্তু তুমি যদি এটাকে এক্সটেন্ড করে দাও, তুমি দুদিকে এক্সটেন্ড করে দাও, কারণ এটা হচ্ছে অবস্ট্রাকশন, তাহলে এর ভিশন কোথা থেকে কতটা অবস্ট্রাক্টেড? এখান থেকে এতটা। তার মানে এ জানে না যে এখানে কি আছে। ফলে কি করবে? ওকে রেডি থাকতে হবে যাতে করে ও এইখান থেকে এতটার মধ্যে নিজেকে স্টপ করতে পারে। দেখো এখানে কিন্তু অলরেডি অনেকটা বেশি স্কোপ পাচ্ছে, অনেকটা বেশি সুযোগ পাচ্ছে। ওয়্যারাজ যখন তুমি ইনার লেনে আসো তখন কিন্তু ওর সুযোগটা অনেকটা কমে যাচ্ছে। ফলে ইনার লেনের রেসপেক্টে আমরা সেটব্যাক ডিস্টেন্স মেজার করি। যদি সেটা সাফিসিয়েন্টলি আমাদের মানে যদি সেটা সাফিসিয়েন্ট হয় টু ম্যানুভার দ্য ভেহিকল, সো ইট উইল বি ফাইন ফর দ্য আউটার লেন অলসো। ইনার লেনটা দিয়ে আমরা আগে মেজারটা করে ফেলি। ওকে, আচ্ছা, সো নাও উই হ্যাভ টু এগেন ক্যালকুলেট দ্য সেম। কিসের রেসপেক্টে মেজার করছি? ইনার লেনের রেসপেক্টে। ইনার লেন বলতে তো এখান থেকে এতটা, কোনটা বোঝাবো? সেন্টার লাইন, আগেও যেরকম বুঝিয়েছিলাম। তার মানে সেন্টার লাইনের রেসপেক্টে কতটা আমার সেটব্যাক পাচ্ছি আমি, সেই সেটব্যাক ডিস্টেন্সটা আমরা অ্যাকচুয়ালি মেজার করার চেষ্টা করছি। এগেন একই রকম ভাবে, সিমিলার ওয়ে। এবার একটা জিনিস খেয়াল করো, এটা যদি ও হয়, আবারও যদি আমি এটার নাম দিই এ, সাপোজ এটার আমি নাম দিলাম এ, আর এটার আমি নাম দিলাম বি, ক্যালকুলেশন তো সেমই হবে। সেটব্যাক ডিস্টেন্স মানে হচ্ছে এম, এম ইজ এবি, এবি ইজ ও এ মাইনাস ওবি। ঠিক আছে, ও এ কত? এখান থেকে এতটা, এখান থেকে এতটা কিন্তু খেয়াল করবে, এটা এখান থেকে এতটা কিন্তু ক্যাপিটাল আর নয়, এখান থেকে এতটা আমরা অলরেডি এখানে নিয়ে রেখেছি, দ্যাট ইজ আর মাইনাস ডি মাইনাস ওবি। বলো ওবি কত হবে? এগেন দিস ইজ সিমিলার, দিস ইজ আলফা বাই 2, দিস ইজ আলফা বাই 2। ঠিক আছে, তাহলে ও বি কত হবে? ও থেকে বি পর্যন্ত হাউ মাচ? হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা ভালো করে খেয়াল করবে, কিন্তু এই ট্রায়াঙ্গেলটা এখান থেকে এতটা হচ্ছে আর মাইনাস ডি, আর এখান থেকে এতটা হচ্ছে আর মাইনাস ডি এর কস কম্পোনেন্ট, আর মাইনাস ডি এর কস কম্পোনেন্ট। ঠিক আছে, সো বেসিক্যালি দেখো এইবার কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় পৌঁছচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা প্যাটার্ন পাচ্ছি। ইনিশিয়ালি কত পেয়েছিলাম? আর মাইনাস আর কস আলফা বাই 2। এখানে কত পেয়েছি? আর মাইনাস ডি মাইনাস আর মাইনাস ডি কস আলফা বাই 2। অর্থাৎ সিঙ্গেল লেনের ক্ষেত্রে ডি ইন্টু 0, ডবল লেনের ক্ষেত্রে ডি ইন্টু 1, তার মানে ট্রিপল লেনের ক্ষেত্রে ডি ইন্টু 2 হবে। ঠিক আছে, এন নাম্বার অফ লেনের ক্ষেত্রে এটা এন মাইনাস 1 ইন্টু ডি হয়ে যাবে। সো দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি জেনারেলাইজ এনিথিং। এখানে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আলফা বাই 2টা বার করো আলফা বাই 2।
চাইলে এইগুলো ডিনোট করতে পারো। এই যে লাইনটা আমরা গ্রিন লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টার লাইন অফ ইনার লেন। এই যে গ্রিনটা যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টার লাইন অফ রোড। রোড মানে টোটাল রোড, ঠিক আছে? যাই হোক, তো আমরা যদি এখানে আলফা বাই টুটাকে ইউজ করি, তাহলে সাইড ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এতটা সাইড ডিস্টেন্স। ভালো করে খেয়াল করবে, এইখান থেকে এতটুকুই সাইড ডিস্টেন্স কিন্তু, ঠিক আছে, এসডি। সো এসডি ইজ এগেন, আমরা কিন্তু এই আর মাইনাস ডি টুকুই কাজ করছি, কারণ পুরো আরটা আমরা পাচ্ছি না এখানে। আর মাইনাস ডি ইন্টু আলফা। আলফা আমি যদি এসডি বাই টু করি, তাহলে এটা আলফা বাই টু হয়ে যাবে। সো এগেন আলফা বাই টু ক্যান বি রিটেন অ্যাজ এসডি টু ব্র্যাকেটে আর মাইনাস ডি ইন রেডিয়ান। আমি আর ডিগ্রিটা দেখাচ্ছি না, ডিগ্রিটা তোমরা যে কোনো অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ক্যালকুলেট করে ফেলতে পারবে। আলফা বাই টু ইজ এসডি ডিভাইডেড বাই টু আর মাইনাস ডি। তার মানে দেখো কোথায় কোথায় চেঞ্জ হলো। একটা চেঞ্জ হলো মেন ফর্মুলায়, আর একটা চেঞ্জ হলো আলফার ক্যালকুলেশনে। যখন এটা সিঙ্গেল লেন ছিল তখন এখানে আর, যখন এটা ডাবল লেন হয়ে গেল তখন এটা আর মাইনাস ডি, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। আমি যদি এটাকে ট্যাবুলেট করি, সিঙ্গেল লেন, তোমরা নিজেরাও চাইলে করতে পারো। সিঙ্গেল লেনের ক্ষেত্রে আমরা পাচ্ছি আর, ঠিক আছে? ডাবল লেনের ক্ষেত্রে আমরা পাচ্ছি আর মাইনাস ডি, ওকে? কি যদি ট্রিপল লেনের ক্ষেত্রে করো, তাহলে এটা যেটা হবে আর মাইনাস টু ডি হবে। সো এন নাম্বার অফ লেন, ঠিক আছে, ফর মাল্টিপল লেন, যদি এন নাম্বার অফ এন নাম্বার অফ লেন্স যদি হয়, তাহলে যেটা হবে সেটা যে আর মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাই হওয়ার কথা, কারণ আর মানে কি, আর মানে হচ্ছে অ্যাকচুয়ালি আর মাইনাস অফ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি। আর মাইনাস ডি মানে হচ্ছে আর মাইনাস অফ টু মাইনাস ওয়ান ইন্টু ডি, আর মাইনাস অফ থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? ফলে যেটা হবে সেটা হচ্ছে, তোমার যদি এন দেখো, সিঙ্গেল লেন ওয়ান এখানে এসে পুট হচ্ছে, ডাবল লেন টু এখানে এসে পুট হচ্ছে, ট্রিপল লেন থ্রি এখানে এসে পুট হচ্ছে। সো এন নাম্বার অফ লেন হলে এখানে এনটা এসে পুট হবে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো ফর এন নাম্বার অফ লেন্স, হোয়াট ইজ ইউর সেটব্যাক ডিস্টেন্স? সেটব্যাক ডিস্টেন্স হবে হচ্ছে আর মাইনাস এক মিনিট জাস্ট মিনিট। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা সেটব্যাক ডিস্টেন্সটা উইথ রেসপেক্ট টু ইনার লেন মেজার করছি। কখন এরকম হতেই পারে যে আমরা এটাকে ইনার সেন্ট্রাল লাইন অফ দ্য রোড এইটা দিয়ে ক্যালকুলেট করছি, এটা হতে পারে অনেক সময়। তো এটা একটু দেখে নেবে যে এক্স্যাক্টলি কি চাইছে। তো আমরা যে কাজটা করছি সেক্ষেত্রে এটা হবে আর মাইনাস এন মাইনাস ওয়ান মাইনাস টি। একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে মুখস্থ করার কোনো জায়গায় নেই, মুখস্থ করলে কিন্তু পুরো বিপদে পড়বে। cos alpha by 2 and moreover alpha by 2 is sight distance divided by 2 r minus of the same thing, r minus of same thing. আচ্ছা, এখানে অলওয়েজ শব্দটা লেখা উচিত না, এটা ছেড়ে দাও। এটা আপাতত আমরা ইনার লেন ধরে করছি, কখনো হতেই পারে যে আমরা এটা সেন্ট্রাল পার্ট অফ দ্য রোড ধরে কাজ করব, তখন যেটা আলাদা হয়ে যাবে। তখন কি কোনটা আলাদা হবে? তখন যেটা আলাদা হবে সেটা হচ্ছে আমরা এখানে যে আর মাইনাস ডি থেকে পুরোটা বাদ দিচ্ছি, ওখানে তখন আর থেকে আমরা এই পুরোটা বাদ দেবো। দেখো এটা আর, ঠিক আছে? এই যে এক্সটেনশনগুলো একটু তোমাদেরকে দেখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো যদি আমি একবার এক মিনিট এক লাইনে সাম আপ করি, সো দিস ওয়াজ দ্য কেস ওয়ান ওয়্যার লেন্থ অফ কার্ভ ওয়াজ গ্রেটার দেন সাইড ডিস্টেন্স। লেন্থ অফ কার্ভ ওয়াজ অলওয়েজ গ্রেটার দেন সাইড ডিস্টেন্স।
যতটুকু সাইড তোমাকে অবস্ট্রাক্ট করছে সেটা তোমার কার্ভের মধ্যেই থাকছিল এতক্ষণ ধরে, কিন্তু এরপরে ব্যাপারটা থাকবে না ওরকম আর। দ্য কেস উইল বি ডিফারেন্ট নাও। কেস টু, কেস টু এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে লেন্থ অফ কার্ভ ইজ লেস দ্যান সাইড ডিস্টেন্স। লেন্থ অফ কার্ভ ইজ লেস দ্যান সাইড ডিস্টেন্স। ছবিটা কিরকম হবে ফর সিঙ্গেল লেন, সিঙ্গেল লেন রোড, সিঙ্গেল লেন রোড। ধরো এতটা কার্ভ ছিল, ঠিক আছে, রাস্তা তো সব জায়গায় তো আর কার্ভ থাকবে না, যতটা কার্ভ দরকার ততটাই থাকবে। তোমার কোথায় কার্ভ আছে রাস্তা রোডের তার উপর নিশ্চয়ই অবস্ট্রাকশন ডিপেন্ড করে থাকবে না, অবস্ট্রাকশন যেখানে খুশি থাকতে পারে। ফলে কখনো এরকম হতে পারে যে ফার্স্ট কেসটা, কখনো সেকেন্ড কেসটা হতে পারে। তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে এরপরে কিন্তু রোডটা স্ট্রেট আছে, এরপরে কিন্তু রোডটা স্ট্রেট। এই এই পার্ট পর্যন্ত হচ্ছে কার্ভ, কার্ভ এই পার্টটা হচ্ছে কার্ভ, এতটা এতটা হচ্ছে কার্ভ। এরপরে কিন্তু এটা স্ট্রেট লাইন, ঠিক আছে, এরপর হচ্ছে স্ট্রেট লাইন। আর যে অবস্ট্রাকশনটা যেখানে আছে সেটা হচ্ছে এরকম একটা জায়গায় আছে অবস্ট্রাকশনটা, ঠিক আছে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এর যে সেন্ট্রাল লাইন, আমি যদি সেন্ট্রাল লাইনটা ড্র করি, এই হচ্ছে অবস্ট্রাকশন। তো অবস্ট্রাকশন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যে এম যেটা ডিটারমাইন করবো, দ্যাট ইজ দ্য সেটব্যাক ডিস্টেন্স, এটা এরকম এম। ওকে, আচ্ছা, কার্ভ যতটা থাকবে ততটাই তুমি রেডিয়াস পাবে। স্ট্রেট লাইনে তো রেডিয়াস হয় না, যতটা কার্ভ আছে তোমার কাছে ততটাই তুমি রেডিয়াস পাবে, এবং সেই রেডিয়াসটা হচ্ছে এরকম, যে তোমাকে সেন্ট্রাল লাইন অফ দ্য রোড থেকে মেজার করতে হবে। সো ইউ হ্যাভ টু মেজার ইট লাইক দিস। এইটা হচ্ছে আমার রেডিয়াস, এখান থেকে এটা হচ্ছে রেডিয়াস। ওকে, সো দিস ইজ আর, যতটা ইয়েলো কালার দেওয়া আছে ততটাই হচ্ছে রেডিয়াস। এখানেও আমরা পুরোটা একই রকম ভাবে ক্যালকুলেট করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, যেখানে আমাকে একটু ব্রেক করে করতে হবে। মানে এই যে দেখো এমটা, এম এর একটা পার্ট কার্ভের ওপরে আছে, যতটা কার্ভের ওপরে আছে ততটা আমরা খুব সহজেই ক্যালকুলেট করে ফেলতে পারবো, এখান থেকে এতটা, ঠিক আছে, এতটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। বাদ বাকি যেটা হবে সেটা হচ্ছে বাদ বাকি আমাদের এই পার্টটা আলাদা করে ক্যালকুলেট করতে হবে। সো এম, এটা আমি নাম দিলাম ও, সাপোজ এটার আমি নাম দিলাম এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি। অ্যাকচুয়ালি সেটব্যাক ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে এ সি। ওকে, সেটব্যাক ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এসি। তো এসি, এসির দুটো পার্ট, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি একটা হচ্ছে এবি, ঠিক আছে। এবিটা আমরা আলাদা করে বার করব, বিসিটা আমরা একটু আগে যত যেরকম করে বার করছিলাম সেরকম করে করব। বিসি মানে কি কি, বিসি মানে একটু ভালো করে খেয়াল করো, এইখান থেকে এত পর্যন্ত হচ্ছে রেডিয়াস, এই রেডিয়াসটাই ঘুরে এখানে গেছে, তার মানে ও সি মাইনাস ও বি, ঠিক আছে। সো আমি যদি বিসি আলাদা করে বার করতে চাই তাহলে দ্যাট উইল বি ও সি মাইনাস ও বি। নাও ও সি ইজ অ্যাকচুয়ালি ইয়োর রেডিয়াস, আর ও বি আমি অন্য কোনোভাবে বার করবো, where this is your alpha by 2, this is your alpha by 2। ওকে, তাহলে এটা আলফা বাই 2, এটা আলফা বাই 2 যদি হয়ে যায়, এটা যদি তোমার রেডিয়াস হয়ে যায়, ইফ দিস ইজ ইয়োর রেডিয়াস, তাহলে তোমরা আমাকে বলো হোয়াট উইল বি ইয়োর ভ্যালু অফ ওসি অ্যান্ড হোয়াট উইল বি ইয়োর ভ্যালু অফ ওবি।
ভেরি সিম্পল। বলো। সেমই হবে, সিঙ্গেল লেনের মতো, আর মাইনাস। সিম্পল, কারণ ওসি তো তোমার আর হয়েই যাচ্ছে, ওসি ইজ রেডিয়াস, ও সি ইজ ইয়োর রেডিয়াস, কারণ এই রেডিয়াসটা এই পর্যন্ত যাচ্ছে। নাও হোয়াট ইজ ওবি? ওবি হচ্ছে এই আর এর কস কম্পোনেন্ট, আর মাইনাস কোসাইন আলফা বাই টু। সো দ্য বিসি পার্ট ইজ এক্স্যাক্টলি সেম, বিসি পার্ট নিয়ে কারোর কোনো অসুবিধা থাকার কথা না। নাও দ্য সেকেন্ড পার্ট এবি, এই এবিটা আমরা কি করে ম্যানেজ করব, দেখা যাক এবি আমরা কি করে ম্যানেজ করবো। এবিটা আরো ইজি অ্যাকচুয়ালি। যদি এইটা আলফা বাই টু হয়, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? সবসময় ওরকম ছোট 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 করে এত ক্যালকুলেশন করে ইয়ে করে না, তাহলে যেটা হয় সেটা হচ্ছে জটিল হয়ে যাবে ব্যাপারটা। আমার কাছে একটা রেক্ট্যাঙ্গুলার, একটা পারপেন্ডিকুলার এরকম সেট ছিল, তার মধ্যে অ্যাঙ্গেল ছিল হচ্ছে 90 ডিগ্রি। এবার যদি আমি এইটাকে ট্রান্সফর্ম করি, আমি যদি এটাকে এবার এরকম ভাবে ট্রান্সফর্ম করি, ঠিক আছে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এই অ্যাঙ্গেলটা হয় থিটা, তাহলে অবভিয়াসলি মানে এই লাইনটার সাথে এই লাইনটা যদি অ্যাঙ্গেল হয় থিটা, তার মানে অ্যাকচুয়ালি এই যে লাইনটা আছে ব্ল্যাক যেটা ছিল, তার সাথে যে এই ইয়েলো লাইনটা, এটারও যে অ্যাঙ্গেলটা সেটা থিটা হবে, এটা কোয়াইট অবভিয়াস। ফলে তোমার এই যে অ্যাঙ্গেলটা, এটা যদি আলফা বাই টু হয়, আমি নির্দ্বিধায় বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে আমার এখানকার যে অ্যাঙ্গেলটা সেটাও কিন্তু আলফা বাই টু হবে। করে দেখে নিও কখনো, এটা আলফা বাই টু হবে। এবার এটাতে আমার লাভ কি হলো, কি সুবিধা হলো বলো দেখি। এখন যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনে আমি এবিটা কি করে বার করব, তার আগে অন্য একটা গল্প বলে দিই, যেটা হচ্ছে আমাদের এই কেস 2 এর মেন আইডিয়া, সেটা হচ্ছে লেন্থ অফ কার্ভ ইজ লেস দেন সাইড ডিস্টেন্স। এইবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, যতটা ব্লু লাইন দেখতে পাচ্ছ না এখান থেকে এতটা, এই পুরোটাই হচ্ছে আমার সাইড ডিস্টেন্স, রাইট? এখান থেকে এতটা হচ্ছে সাইড ডিস্টেন্স, এখান থেকে এতটা সাইড ডিস্টেন্স, এখান থেকে এতটা সাইড ডিস্টেন্স। তার মানে ব্লু যতটা যতটা গেছে পুরোটাই হচ্ছে আমার সাইড ডিস্টেন্স, আমি এখানে এখানে লিখলাম, ঠিক আছে? ব্লু লাইনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, পুরো ব্লু লাইনটাই হচ্ছে আমার সাইড ডিস্টেন্স, যার একটা পার্ট স্ট্রেট, তারপরে কার্ভ, তারপরে স্ট্রেট। আর লেন্থ অফ কার্ভ কোনটা বলো তো? লেন্থ অফ কার্ভ হচ্ছে যতটা তুমি এখানে কার্ভই দেখতে পাচ্ছ ততটাই লেন্থ অফ কার্ভ। তাই তো কন্ডিশন ছিল, আমরা তো সেই সেই ভরসাতেই আমরা এই কন্ডিশনে ঢুকেছি, যে লেন্থ অফ কার্ভ উইল বি লেস দেন ইউর সাইড ডিস্টেন্স। তাহলে সাইড ডিস্টেন্স এখান থেকে এতটা, লেন্থ অফ কার্ভ হচ্ছে এতটা। এবার দেখো মজাটা, আমি যদি বলি যে আমি সাইড ডিস্টেন্স থেকে লেন্থ অফ কার্ভকে বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে এত পর্যন্ত হচ্ছে সাইড ডিস্টেন্স, সেখান থেকে আমি লেন্থ অফ কার্ভকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, বাদ দিলে কি পড়ে থাকবে? এই স্ট্রেট পার্টটা প্লাস এই স্ট্রেট পার্টটা। সিমেট্রি থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমরা যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিই, উইল বি গেটিং অ্যাকচুয়ালি দিস লাইন, আমরা এই লাইনটা পাবো। তাহলে এই লাইনটা যদি আমি পেয়ে যাই, হুইচ ইজ অ্যাকচুয়ালি এসডি মাইনাস এলসি ডিভাইড বাই 2। এবার আমাকে বলো হোয়াট ইজ দিস লাইন? এবি মানে তো এই লাইনটাই, এই যে এবি, এই যে এবি লাইন, এটা মানে তো এইটা, তাই না? ভালো করে দেখে নাও, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর আমরা এই লেন্থটা চাইছি, একই ব্যাপার। এবি মানে এটা সেম, তার মানে এই হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেল, যার এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে আলফা বাই টু, আর এই ব্লু পার্টটার ভ্যালু হচ্ছে এসডি মাইনাস এলসি ডিভাইডেড বাই 2। তাহলে লিখে রাখতে পারো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এসডি মাইনাস এলসি ডিভাইডেড বাই 2। বলো। সাইন কম্পোনেন্ট, সাইন কম্পোনেন্ট হবে, সাইন কম্পোনেন্ট হবে। তো এই যে লাইনটা তুমি পাচ্ছিলে, এই লাইনটারই সাইন কম্পোনেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি আমরা এখানে যে ফাইনাল ভ্যালুটা পেলাম অফ সেটব্যাক ডিস্টেন্স, ইটস অ্যাকচুয়ালি আর মাইনাস আর কস আলফা বাই 2, অর্থাৎ কিনা ইনিশিয়ালি যে ফর্মুলাটা আমরা পাচ্ছিলাম where length of curve was greater than SD, কারণ পুরোটাই কার্ভে ছিল। এখন আমরা যেহেতু কার্ভের বাইরেও খানিকটা বেরিয়ে যেতে দেখছি, ফলে সেই স্ট্রেট পার্টটা আমরা আলাদা করে ক্যালকুলেট করছি, which is coming as SD minus LC divided by 2 into sin alpha by 2, where again alpha by 2 আবারও সেই একইভাবে বার করতে পারি। দেখো আমার কিন্তু না, এখানে একটা খেয়াল করো, এখানে কার্ভটা কিন্তু আর এসডি নয়, এটা কিন্তু সাইড ডিস্টেন্স নয়, সাইড ডিস্টেন্সে কিন্তু এবার স্ট্রেট কার্ভ স্ট্রেট সব আছে। এখানে কার্ভ ততটুকুই কার্ভ যতটা আমার লেন্থ আছে, লেন্থ অফ দ্য কার্ভ আছে। তার মানে আলফা বাই 2 আমরা অ্যাকচুয়ালি লেন্থ অফ দ্য কার্ভ দিয়ে বের করবো, একই তো ব্যাপার। আগে আমরা কি করছিলাম, আগে আমরা এসডি দিয়ে বার করছিলাম, তাই না?
এখান থেকে এত পর্যন্ত আমার সাইড ডিস্টেন্স ছিল, কার্ভই ছিল, এখানে ছিল রেডিয়াস, এখানে ছিল অ্যাঙ্গেল। এখন এই এসডিটাই হয়ে গেলে রিপ্লেসড হয়ে যাচ্ছে এলসি দিয়ে, মানে লেন্থ অফ দ্য কার্ভ দিয়ে। ফাইন। সো এলসি ডিভাইডেড বাই কত, 2 ইন্টু আর ইন রেডিয়ান, আলফা বাই 2 ইন রেডিয়ানে আমরা যদি ক্যালকুলেট করি, সো ইট উইল বি দ্য কেস। দেখো এসেন্সিয়ালি যে জায়গাটা আমরা পেলাম কেস 2, যেটা লেন্থ অফ কার্ভ হচ্ছে লেস দেন সাইড ডিস্টেন্স, এখানে সিঙ্গেল লেন রোডের জন্য সেটব্যাক ডিস্টেন্সটা বেসিক্যালি সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান, তার সাথে জাস্ট একটা পার্ট অ্যাডিশনালি অ্যাড হচ্ছে, ঠিক আছে? এর বাইরে ফান্ডামেন্টালি কোনো ডিফারেন্স নেই। ফলে আমরা খুব চাইলে খুব সহজেই কিন্তু এটাকে ডাবল লেন রোডের জন্য বা মাল্টিপল লেন রোডের জন্য ট্রান্সফার করে দিতে পারি, মানে এটাকে আমি এক্সটেন্ড করতে পারি ফর্মুলাটা। তখন কত হবে সেটব্যাক ডিস্টেন্স? একটা জিনিস মাথায় রেখো, আমি বারবার একটা জিনিস মানে বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমরা যদি সেটব্যাক ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু দ্য ইনার লেন এইটা যদি করি, তাহলেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা পাবো, যেটা হচ্ছে ডাবল লেনের জন্য আর মাইনাস ডি ইন্টু কোসাইন আলফা বাই 2 এইটা। এবার অবভিয়াসলি যেহেতু এটা মানে সেকেন্ড কেস, ফলে এখানে একটা অ্যাডিশনাল পার্ট আমরা পাবো, সেটা হচ্ছে সাইড ডিস্টেন্স মাইনাস লেন্থ অফ দ্য কার্ভ ডিভাইডেড বাই 2। একটা কোশ্চেন এসেছিল মনে হচ্ছে যেন, যাই হোক, না পাওয়া গেলে কিছু করার নেই। সাইন আলফা বাই 2 where alpha by 2 is again the, একটা জিনিস খালি মাথায় রাখবে, এখানে লেন্থ অফ দ্য কার্ভ দিয়ে পুরো হিসেবটা হচ্ছে, কারণ এখানে কিন্তু সাইড ডিস্টেন্সটা পুরোটা তুমি কার্ভ পাচ্ছ না, ফলে ওই যে এসি কোস টু আর থিটা এটা তোমার ইউজ করার সুযোগও নেই, তখন তোমাকে লেন্থ অফ দ্য কার্ভে চলে যেতে হবে। সিম্পল এটুকুই, তার মানে আর মাইনাস ডি হয়ে গেল। যদি এটা মাল্টিপল লেন রোড হয়, মাল্টিপল লেন রোড হলে এটাকে আমরা ট্রান্সফার করে দিতে পারবো অ্যাজ আর মাইনাস এন মাইনাস 1 ইন্টু ডি, আর মাইনাস এন মাইনাস 1 ইন্টু ডি। কেউ চাইলে এটাকে কমন নিয়ে 1 মাইনাসও করে দিতে পারে, কস আলফা বাই 2 প্লাস এস ডি মাইনাস এল সি ডিভাইডেড বাই 2, তার সাইন কম্পোনেন্ট এটা চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে আর বা ডি এর কোনো ভূমিকা নেই, বাট হোয়ার দ্য আলফা ভ্যালু বা আলফা বাই 2 এর যে ভ্যালুটা, সেটা কিন্তু তোমাকে এখান থেকে ক্যালকুলেট করতে হচ্ছে, which is r minus n minus 1 into d। এখানে আমি একটা ভ্যারিয়েশন দেখিয়ে রাখি, নইলে তোমাদের একটা ভুল ধারণা থেকে যাবে। সেটা হচ্ছে যে যদি কখনো স্পেশাল কেস বা এনি আদার এক্সাম্পল, যদি আমি এরকম করে ভাবি যে আমার কাছে একটা ডাবল লেন রোড আছে, এবং সেই ডাবল লেন রোডের ক্ষেত্রে আমরা সেটব্যাক ডিস্টেন্সটা মেজার করতে চাইছি ফ্রম দ্য সেন্টার লাইন অফ দ্য এন্টায়ার রোড। যদি কখনো এরকম হয়, ঠিক আছে, আমি আবারও বলছি, এটা বলা থাকবে, যদি কখনো এরকম হয় যে আমরা এইটাকে অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে চাইছি, সো ইন দ্যাট কেস মানে এইটার রেসপেক্টে, এবার সেন্টার লাইন অফ দ্য রোড দিয়ে তো কেউ গাড়ি চালায় না, গাড়িটা চালাবে মাঝখান দিয়ে, হয় এখান দিয়ে চালাবে বা এখান থেকে চালাবে, ফলে সেটা হচ্ছে যে কোয়াইট অবভিয়াস আমরা যেটা করেছি সেরকমই কিছু একটা করা উচিত আর কি, মানে সেন্টার লাইন অফ দ্য ইনার লেন অর সেন্টার লাইন অফ দ্য আউটার লেন। ইনার লেনটা বেশি ডেঞ্জারাস, তাই জন্য আমরা সেটা ক্যালকুলেট করি, আউটার লেনটা কম ডেঞ্জারাস, তাই জন্য আমরা ক্যালকুলেট করি না। কিন্তু কখনো যদি এরকম বলে যে একটা সর্ট অফ একটা অ্যাভারেজিং, যে ইনার লেনের সেন্টার লাইনও নয়, আউটার লেনের সেন্টার লাইনও নয়, ওভারঅল রোডের একটা সেন্টার লাইন ধরে তুমি হিসাব করো, তাহলে বলতে পারে, কখনো বলতে তো বাধা নেই। তাহলে তখন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে ইট উইল লুক লাইক দিস। অ্যাকচুয়ালি এরকম না, সরি,
তখন আমি এইটার রেসপেক্টে মেজার করছি। যখন আমি সেন্টার লাইন অফ দ্য এন্টায়ার রোডের রেসপেক্টে মেজার করছি, তখন কিন্তু আমার ক্যালকুলেশনটা ঘুরে যাচ্ছে। এবার ক্যালকুলেশন উইল গেট চেঞ্জড। এইগুলো একটু খেয়াল রেখো এবং এমনভাবে তৈরি করো যাতে করে তুমি যে কাউকে এরপর থেকে সেটব্যাক ডিস্টেন্স বোঝাতে পারো এবং সেটাকে নিজেও অ্যাট এনি পয়েন্ট অফ টাইম পুরোটা ডিরাইভ করে ফেলতে পারো। দ্যাটস ইম্পর্টেন্ট। গেটের সময় কিন্তু তোমার একটা কিছু তুমি যেগুলো মনে রাখার চেষ্টা করছো একটাও কাজে লাগবে না, নট এ সিঙ্গেল ওয়ান। তোমাকে পুরোটা স্ক্র্যাচ থেকে ডেভেলপ করতে হবে। সো ফোকাস অন দ্যাট। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে, এটা যদি রেডিয়াস হয় তার মানে সেটব্যাক ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু সেন্টার লাইন অফ রোড। যদি এরকম হয় তখন সেটব্যাক ডিস্টেন্স হবে কিন্তু আর, মাথায় রাখো এটা হচ্ছে আর মাইনাস কত হচ্ছে বলো তো এখানে বাকিটা, এটা যদি আর হয় তাহলে এটা আর কস আলফাই হবে। আর কি হবে? আর মাইনাস আর কস আলফা বাই 2 একই জিনিস হচ্ছে, সিমিলার হচ্ছে। একই। তুমি যদি এটা সেন্টার লাইন ধরে করো, ঠিক আছে, কিন্তু এটা করা হয় না জেনারেলি। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দেখিয়ে রাখছি যে তোমাকে যা খুশি বলতে পারে, তোমাকে এই একদম আউটার মোস্ট এই পয়েন্টের রেসপেক্টও সেটব্যাক ডিস্টেন্স মেজার করতে বলতে পারে, তখন তোমাকে ইউ শুড বি এবল টু হ্যান্ডেল দ্যাট সিচুয়েশন। এইটা হচ্ছে আমার মেন বক্তব্য আর কি। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট সেটব্যাক ডিস্টেন্স। আমার যা বলার ছিল আমি এখানে বললাম। আগের পেজটা একবার দেখো। এটা হচ্ছে একদম মেয়ার অ্যান এক্সাম্পল। আমরা কিন্তু এটা নিয়ে কাজ করবো। খুব খুব মন দিয়ে পড়বে কোশ্চেনটা। যদি কখনো এখান থেকে কোশ্চেন আসে তাহলে মন দিয়ে এটা পড়বে যে কার রেসপেক্টে সেটব্যাক ডিস্টেন্সটা মেজার করতে বলা হচ্ছে তোমাকে। ওকে, স্যার আগের পেজটা মানে হঠাৎ করে যদি তোমাকে কেউ বলে যে এই দিজ আর দ্য ফর্মুলাজ ইউ হ্যাভ টু রিমেম্বার, তাহলে অবভিয়াসলি একটা তোমাদের সেটব্যাক হবে, খুব স্বাভাবিক। যে কারোরই সেটব্যাক হবে যে আরে বাবা এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। বাট তুমি যদি ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ ডিরাইভ করতে থাকো তাহলে দেখবে যে এইটার উপর দিয়ে তোমার ওই ওই ডিপেন্ডেন্সিটা কমে যাচ্ছে যে আমাকে মনে রাখতে হবে, আই হ্যাভ টু মেমোরাইজ এন্ড অল দিস থিং। এইটা তোমার মাথা থেকে তখন বেরিয়ে যাবে। ব্যাস। Okay, so now we are moving to the next major topic of transportation engineering, that is traffic engineering. This is another zone where you have to build concepts. ঠিক আছে? ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কোন পয়েন্ট থেকে পড়তে শুরু করা উচিত নয়? ফার্স্টে হচ্ছে ট্রাফিক ক্যারেক্টারিস্টিক। এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এক মিনিট, জাস্ট মিনিট, পয়েন্টগুলো একটু বলে যাচ্ছি। নাম্বার 1,
ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স। কি আছে ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স? আমি একটু বলে যাচ্ছি। রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল অ্যাবিলিটিস, মেন্টাল অ্যাবিলিটিস, সাইকোলজিক্যাল অ্যাবিলিটিস ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স, ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, নট এ বিগ ডিল। সেকেন্ড কি আছে? ট্রাফিক স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস। খুব ভালো করে সিলেবাসটা পড়তে হবে। সিলেবাসে কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। এখানে একটা অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন স্টাডি বলে একটা স্টাডি ছিল, সেই স্টাডিটা কিন্তু ক্যাটাগরিক্যালি বাদ দিয়ে দেওয়া হয়েছে সিলেবাস থেকে। ঠিক আছে, যেটা সিলেবাস মানে যেটা কোশ্চেন স্টাডি করলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ওরা কি চাইছে এবং কোনগুলো চাইছে না। দে আর অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ইন নিউমেরিক্যাল অ্যাপ্রোচেস। ঠিক আছে, ট্রাফিক স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস। ট্রাফিক স্টাডি অ্যান্ড অ্যানালিসিসের এই পার্টটা আমরা পড়বো, ডিটেলে পড়বো। তার মধ্যে একটা দুটো পয়েন্ট আমি বলে দিচ্ছি। মানে আমি যেটা মেনলি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে ইনিশিয়াল আমি যে টার্মগুলো বলছিলাম, সেই টার্মগুলো যদি তুমি পরপর পরপর বলতে মানে পড়তে পড়তে যাও না, তাহলে যেটা হবে সেটা যে মানে আসল যে জায়গাটা, সেই জায়গাটা পৌঁছানোর আগেই ঘুমিয়ে পড়বে। সেটা করা যাবে না। ট্রাফিক ভলিউম, এই যে ট্রাফিক স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস, এর আন্ডারে ট্রাফিক ভলিউম ইমেন্সলি ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। এটাকে ট্রাফিক ভলিউম বলা হয়, অনেক সময় ফ্লো ভলিউম বলা হয়, অনেক সময় ট্রাফিক ফ্লো বলা হয়। হোয়াট ইজ ট্রাফিক ভলিউম? Traffic volume is simply number of vehicles divided by time duration. এক ঘন্টায় কতগুলো গাড়ি যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে? ধরা যাক এটা হচ্ছে একটা রোড, আমি টপ ভিউতে দেখছি, ওপর থেকে দেখছি। আমি এখানে একটা ইমাজিনারি লাইন ড্র করে রাখলাম। ঠিক আছে, আমি এখানে একটা ইমাজিনারি লাইন ড্র করে রাখলাম। এটা মেজার করা অনেক রকম স্টাডি হয়, যে কারণে এটা লেখা আছে স্টাডিজ এবং অ্যানালিসিস। অ্যানালিসিস পার্টটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট, স্টাডিজটা অতটা নয়, স্টাডিজ আসবে পরে। এই যে পার্টটা, এখানে ধরা যাক কিছু একটা ভাবে আমি এখান দিয়ে এই যে ক্রস সেকশনটা, এটাকে ক্রস করছে যতগুলো ভেহিকেল, সেই ভেহিকেলগুলো আমি এখানে অ্যাকচুয়ালি নোট ডাউন করছি। সে হতে পারে আমি 30 মিনিটসের জন্য নোট ডাউন করলাম, হতে পারে আমি 2 ঘন্টার জন্য নোট ডাউন করলাম, হোয়াট এভার মেবি, সেটাকে আমি ফাইনালি ভেহিকেল পার আওয়ার এই ইউনিটে কনভার্ট করে দেবো। ট্রাফিক ভলিউম ইজ বেসিক্যালি ভেহিকেল পার আওয়ার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে ট্রাফিক ভলিউম, এই ট্রাফিক ভলিউম কি কি ধরনের ট্রাফিক ভলিউম আছে, মানে টাইপস অফ ভলিউম কাউন্ট, আমি যদি এইভাবে বলি, টাইপস অফ ভলিউম কাউন্ট। Types of volume count. First, মন দিয়ে শুনবে, অ্যাভারেজ ডেইলি ট্রাফিক কাউন্ট বা অ্যাভারেজ ডেইলি ট্রাফিক, ADT। এটার মানে কি? এটা মানে হচ্ছে তুমি তুমি 1 মাস ধরে কোনো একটা পার্টিকুলার স্ট্রেচে কতগুলো ভেহিকেল মুভ করেছে, ওই ক্রস করেছে, সেই ভেহিকেলের নাম্বারটা তুমি কাউন্ট করলে, ডিভাইডেড বাই, ধরো 30 ডেজ করেছে, তাহলে 30 দিয়ে ডিভাইড করবে। 30 ডেজে ধরা যাক তুমি 30,000 ভেহিকেল হিসেব পেয়েছো, তো 30,000 ভেহিকেল পার 30 ডেজ, তার মানে একদিনে কত? 1000, তার মানে 1000 ভেহিকেল পার ডে, দ্যাট ইজ ইউর অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। ইম্পর্টেন্ট যেটা, অ্যাভারেজ ডেইলি ট্রাফিক, এই দুটো শব্দের মধ্যে পুরোটা বোঝানো আছে, আমি ডেফিনেশন বলছি না আলাদা করে, কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে মিনিমাম ফর 7 ডেজ, মিনিমাম 7 ডেজ আমাকে কাউন্ট করতেই হবে, নইলে আমি এই অ্যাভারেজ ডেইলি ট্রাফিক এটাকে আমি ঠিক ক্যালকুলেট করতে পারবো না। কেন? তার কারণ হচ্ছে যে তুমি ধরা যাক কোনো একটা স্যাটারডে বা কোনো একটা সানডে বা কোনো একটা টিউসডেতে তুমি একটা মেজার করলে, পার্টিকুলার একটা দিনে মেজার করলে, সেইটা দিয়ে তুমি সারা সপ্তাহটাকে অ্যাকচুয়ালি
রিপ্রেজেন্ট করতে পারবে না, কারণ সানডেতে ভেহিকেল কম থাকবে, ঠিক আছে, মানডেতে ভেহিকেল অনেকটা বেশি থাকবে, মাঝখানের যে উইকডেজগুলো সেখানেও কিছু কিছু না থাকবে, ফলে দেয়ার উইল বি ভ্যারিয়েশন। সো অ্যাটলিস্ট 1 উইক ইউ হ্যাভ টু মেজার, তারপরে তুমি অ্যাভারেজ করতে পারবে। সেকেন্ড, অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিকের সাথে অ্যাভারেজ ডেইলি ট্রাফিকের ফান্ডামেন্টাল ডিফারেন্স কি? এইটা হচ্ছে অ্যানুয়াল অ্যাভারেজ, ঠিক আছে, তার মানে এখানে তুমি অ্যাকচুয়ালি 1 ইয়ার ধরে যা যা কাউন্ট করেছো সেইটাকে তুমি অ্যাকচুয়ালি 365 দিয়ে ডিভাইড করছো, মানে তুমি 1 বছর ধরে ক্যালকুলেট করেছো তাকে অ্যাভারেজ করছো। আর এটার মানে হচ্ছে বেসিক্যালি মিনিমাম 7 days টু 1 ইয়ার, আমি যদি এইভাবে বলি, ঠিক আছে, সেটা হতে পারে 1 মাস, 2 মাস, 6 মাস, 8 মাস, 11 মাস হতে পারে, বাট নট 1 ইয়ার। 1 ইয়ার হলে সেটার আমরা নাম দিয়ে দেবো অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। কিন্তু বেসিক্যালি এটা ডেইলি ট্রাফিক, এটুকু মাথায় রাখতে হবে। দিস ইজ এসেন্সিয়ালি ডেইলি ট্রাফিক, রাইট? ওকে, ডিজাইন আওয়ারলি ভলিউম। ডিজাইন আওয়ারলি ভলিউম মানে কি? বেসিক্যালি ডিজাইন আওয়ারলি ভলিউম আমরা যেটা করি সেটা হচ্ছে যে এটা বলে দিচ্ছি 7 to 8% অফ AADT। মানেটা কি? আমরা গোটা দিনেরটা জানলাম, এবার যদি কেউ আমাকে হঠাৎ করে বলে যে আমি মানে আওয়ারলি জানতে চাই, তখন আমি কি করব? তখন আমি আওয়ারলি ক্যালকুলেট করতে পারি, অবভিয়াসলি আওয়ারলি ক্যালকুলেট করতে পারি, কিন্তু যদি আমার কাছে আওয়ারলি ডেটা না থাকে, আমার কাছে যদি AADT থাকে, তাহলে আমরা তার 7 থেকে 8% করতে হবে। অনেকের মাথায় কোশ্চেন হতে পারে, আসতে পারে, আমারও মনে এক সময় আসতো এরকম কোশ্চেন যে 1 ডে মানে 24 আওয়ার্স, রাইট? তো 24 আওয়ার্সে যা ক্যালকুলেশন আমি পেয়েছি, ডেলি ট্রাফিক পেয়েছি, তাকে তো আমি 24 দিয়ে ডিভাইড করলেই আমি অ্যাভারেজ আওয়ারলি একটা ভলিউম পেয়ে যাব, তাই তো হওয়ার কথা। তার মানে 100কে 24 দিয়ে ডিভাইড করলে অ্যাপ্রক্সিমেটলি 4% আছে। কি বলছি বুঝতে পারছো? 1 ডে মানে 24 আওয়ার্স, তো 1 ডের যে ট্রাফিকটা হুইচ ইজ AADT, 1 ডেই তো, মানে বেসিক্যালি ডেলি অ্যাভারেজ তো, 1 বছর ধরে মেজার করেছি, কিন্তু ফাইনালি যখন আমি রিপ্রেজেন্ট করছি তখন এসেন্সিয়ালি আমি রিপ্রেজেন্ট করছি ফর 24 আওয়ার্স। তাহলে 24 আওয়ার্সের জন্য অ্যাজ ইফ, আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক 24 আওয়ার্স মানে AADT যেটা বলছে, AADT বলছে যে 24 আওয়ার্সের জন্য আমার ট্রাফিক হয়েছে 2400 ভেহিকলস। তাহলে আমার মাথায় যেটা প্রথমেই যেটা ইয়ে আসবে, বুদ্ধি আসবে, সেটা হচ্ছে যে আমি যদি আওয়ারলি ভলিউম চাই, তাহলে আমি এটাকে 24 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে অ্যাজ ইফ 100 ভেহিকেল পার আওয়ার এরকম কিছু একটা আসার কথা। কিন্তু এটা করা যাবে না। কেন করা যাবে না? তার কারণ মাথায় রেখো, একটা গোটা দিনে যদি 2400খানা ভেহিকেল যায়, দ্যাট এসেন্সিয়ালি মিনস যে আমার যখন খুব পিক টাইম, মানে ধরো সে সকাল 9টা থেকে দুপুর 11টা, আবার ধরো সন্ধ্যে 7টা থেকে 9টা, এই যে টাইমগুলোতে, এই টাইমগুলোতে কিন্তু এই অ্যাভারেজের থেকে অনেক বেশি ভেহিকেল মুভ করবে। বুঝতে পারছো আমি কি বলছি? রাত্রি 10টার পরে, 11টার পর থেকে গাড়ি ভেহিকেল মুভমেন্ট অনেকটাই কমে যাবে, ভোরবেলা 6টা 7টা পর্যন্ত। তাহলে তোমার এখানে গোটা 24 আওয়ার্সে 2400 ভেহিকেল যাচ্ছে, তার এটা মানে নয় যে প্রত্যেক ঘন্টাতেই অ্যাজ ইফ 100 যাচ্ছে। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমার অ্যাভারেজ আওয়ারলি ভলিউম হচ্ছে 100 ভেহিকেল পার আওয়ার, কেউ তোমাকে বারণ করবে না। কিন্তু তোমাকে যদি এটা ধরে ডিজাইন করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু মেক শিওর যে তুমি সেফ সাইডে কাজ করছো। ওকে, সো খেয়াল করো, যদি তুমি কখনো 24 দিয়ে তুমি যদি 100কে 24 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে যে অ্যাজ ইফ তুমি একটা 4% মতো ভ্যালু পাচ্ছ, তাই না? মানে গোটা তুমি যা পাচ্ছ সেটা তুমি অ্যাকচুয়ালি 4% মতো ভ্যালু পাচ্ছ, তার বদলে আমরা 7 to 8% এর ডবল করছি, হুইচ অ্যাকচুয়ালি টেক্স কেয়ার অফ দিস ডিজাইন টার্ম। তার মানে আমরা ডিজাইন করছি, আমরা একটু সেফ সাইডে কাজ করছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো কয়েকটা টার্ম আছে, টার্মগুলো লিখে রাখো, যে কোনো সময় পড়ে নিতে পারবে, যে কোনো সময় জায়গা থেকে। ট্রেন চার্ট বলে একটি বস্তু হয়, ভ্যারিয়েশন চার্ট, ট্রাফিক ফ্লো ম্যাপ, দিস আর দেয়ার, ঠিক আছে, এসব আছে, এসব নিয়ে কোনো অসুবিধা নেই, এসব আছে।
এটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়াল থেকে বা আমি যদি কিছু পাঠাই তাহলে সেখান থেকে পড়ে নেবো। দ্যাট ইউ হ্যাভ টু read, just read once. Now another important part, that is called thirtieth highest hourly, 30th highest hourly volume. এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ডিজাইনের জন্য কনসিডার করি 30th হাইয়েস্ট আওয়ারলি ভলিউম। এটা হচ্ছে অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, মানে ইন্ডিয়ান রোড কংগ্রেস যেটা, তাদের রেকমেন্ডেশন হচ্ছে এটা ধরে তোমাকে ডিজাইন করতে হবে। ইউ হ্যাভ টু ডিজাইন উইথ দিস, এইটা হচ্ছে আমার ডিজাইন ভলিউম। যে কারণে ইম্পর্টেন্ট, এবার আমাদের বুঝতে হবে যে এটার আন্ডারস্ট্যান্ডিংটা কি। হোয়াট ইজ আন্ডারস্ট্যান্ডিং, কি এটা? 30th হাইয়েস্ট আওয়ারলি ভলিউম মানে হচ্ছে, ভালো করে বোঝো, আমার কাছে 1 বছর আছে। 1 বছর মানে কত? 365 ডেজ। 365 ডেজ মানে কত আবার? 365 ইন্টু 24 আওয়ার্স, রাইট? তো 365 ইন্টু 24 কত হয়? 8760। তো এতগুলো আওয়ার আছে আমার কাছে একটা বছরে, ফাইন, যদি লিপিয়ার না হয়। তাহলে এই যে এতগুলো ঘন্টা, প্রত্যেকটা ঘন্টায় যদি তুমি প্রত্যেকটা আওয়ারে যদি তুমি ট্রাফিক ভলিউম মেজার করো এবং সেটাকে যদি তুমি ট্যাবুলেট করতে থাকো, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? দেখা যাবে যে ধরে দেখ একদম হাইয়েস্ট যেটা, মানে হাইয়েস্ট মানে কিরকম বলবো, ধরো ধরো আমাদের কলকাতার ক্ষেত্রে আমি সবসময় যে এক্সাম্পলটা দিয়ে থাকি যে 31st ডিসেম্বর পার্ক স্ট্রিট বা সল্টলেক, বা 25th ডিসেম্বর, বা তারপরে তুমি তার থেকেও ভয়ানক আছে দুর্গাপুজো, অষ্টমী, নবমী, যাই হোক। তো ওই সময়টার যে ধরো 4-5টা 6টা বা 10টা যে ভলিউম, মানে যে আওয়ার, সেই আওয়ারে অনেক বেশি ভলিউম তুমি পাবে। তো তুমি যদি এবার র্যাঙ্কিং করো, তুমি বললে যে আচ্ছা আমার কাছে 8760 খানা আওয়ার আছে, তাদের প্রত্যেকটা আওয়ারে কতটা করে আমি ট্রাফিক ভলিউম পেয়েছি কোনো একটা পার্টিকুলার স্ট্রেচে, অবভিয়াসলি, ঠিক আছে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সেইখানটাতে আমি র্যাঙ্কিং করব যে কোন আওয়ারে কতগুলো করে মানে ভেহিকেল গেছে, ভলিউম কত, সেটাকে আমি র্যাঙ্কিং করব। তো দেখা গেল ফার্স্ট দেখা গেল যে অষ্টমীর রাত্রি 10টায় সুরুচি সংঘ। সেকেন্ড, তুমি র্যাঙ্কিং করছো, আওয়ারে র্যাঙ্কিং করছো, সেকেন্ড হচ্ছে ওই তার আশেপাশের আরো কয়েকটা আওয়ার, ঠিক আছে? এরকম তুমি 5খানা পরপর দেখলে তুমি ফার্স্ট, সেকেন্ড, ঠিক আছে, আমি এরকম ভাবে লিখি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করতে করতে তুমি র্যাঙ্কিং করতে শুরু করলে। করে তুমি 8760 খানা পর্যন্ত তোমাকে র্যাঙ্কিং করতে হবে না, তুমি জাস্ট 29 পর্যন্ত করো, তারপরে 30th পর্যন্ত করো, তাহলেই হবে। তার মানে বোঝা গেল একটা বছরের যে হাইয়েস্ট আওয়ারলি ভলিউম, এই যে 30th হাইয়েস্ট আওয়ারলি ভলিউম, তার মানে প্রথম যে 29টা আছে, সেই প্রথম 29টা নিয়ে আমার কোনো কাজ নেই। আমার কাজ শুরু হচ্ছে এখান থেকে, মানে কাজ শুরু আর শেষ এখান থেকে, 30th আওয়ারলি ভলিউম। এবার কেউ বলতে পারে হঠাৎ করে 30th কেন, ফার্স্ট নয় কেন, সেকেন্ড নয় কেন, থার্ড নয় কেন, 29th বা নয় কেন? এটা একটা এমপিরিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং, থাম্ব রুল। এইটাকে আমরা একটা এক্সেপশন হিসেবে ধরতে পারি। মানে আমি কোনো একটা রোড প্রোফাইল ডিজাইন করছি যার মধ্যে হাইয়েস্ট যে 29 খানা যে ভ্যালু, সেই ভ্যালুটা কোনো গ্রামের যদি আমি করি, গ্রামের কোনো মেলার হতে পারে, ঠিক আছে, সেটা সেখানে আরো অন্য কোনো কারণ হতে পারে, ঠিক আছে? এইগুলোকে আমরা এক্সেপশন হিসেবে বাদ দিয়ে দিই, দিয়ে আমরা ধরি এই 30th যে ভলিউমটা, সেটা 30th হাইয়েস্ট আওয়ারলি ভলিউমের যে ট্রাফিক ভলিউম, সেটা হতে পারে ধরা যাক 225 ভেহিকেল পার আওয়ার। সে যা হবে হবে, কি হবে আমার জানার দরকার নেই, বাট দ্যাট উই অ্যাকচুয়ালি ইউজ অ্যাজ দ্য ডিজাইন ভলিউম। বোঝা গেল? এইটা হচ্ছে অ্যাজ পার ইন্ডিয়ান কন্ডিশন, দিস ইজ দ্য মোস্ট ইকোনমিক অ্যাকচুয়ালি। কেউ চাইলে ফার্স্ট যেটা হয়েছে সেটা ধরে করতে পারে, সুরুচি সঙ্গীর সামনের অষ্টমীর রাত্রি 9টা থেকে 10টার যে ভলিউম, সেটা সারা বছর থাকবে, সেটা ধরে কেউ ডিজাইন করে, আমাদের মাথা খারাপ হয়ে গেছে, আমরা তো তাহলে অনেকটা আনইকোনমিক একটা রেজাল্ট পাবো, তাই না? মানে তোমার অ্যাভারেজ, মানে আমি যদি এটাকে একটু ড্র করি তাহলে বুঝতে পারবে। দেখো, আমি যদি এই আওয়ারলি ট্রাফিক ভলিউমটাকে ড্র করি, ঠিক আছে, হাইয়েস্ট আওয়ারলি ট্রাফিক ভলিউম হচ্ছে এতটা,
ম্যাক্সিমাম। তারপরে আস্তে 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 এটা এরকম ড্রপ করছে। এই যদি আমার অবস্থা হয়, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি আমি এটা ধরে ডিজাইন করাটা খুবই আনইকোনমিক হবে। এবার এখান থেকে করতে করতে তুমি দেখলে এইটা হচ্ছে আমার 30th আওয়ারলি ভলিউম, এটা হচ্ছে আমার 30th র্যাঙ্ক, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে 30th। তাহলে এই যে ভ্যালুটা, হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে ঠিক আছে, কোয়াইট রিজনেবল, আমি এই যে ভ্যালুটা ধরে আমি ডিজাইন করছি। সো অ্যাকচুয়ালি উই আর নেগলেক্টিং দিস পার্ট, দ্যাটস ফাইন। এবং সত্যি কথা বলতে এটা তোমাদের দেখতে এরকম লাগছে, এটা কিন্তু আরো অনেকটা স্টিভ হয়। কখনো যদি এরকম হাইয়েস্ট আওয়ারলি ভলিউমের ক্যালকুলেশনটা দেখো না, তখন দেখবে এটা আরো অনেকটা বেশি স্টিভ হয়। আমি ভালো করে আঁকার চেষ্টা করছি, জাস্ট এটা অ্যাকচুয়ালি এরকম হয়। Okay, so suppose this is your 30th hourly value. So actually we can design very economically if we consider the 30th highest hourly volume. এটা হচ্ছে volume, traffic volume, that is Q. Okay, most economic, তাই জন্য ডিজাইন করা হয়। ডিজাইনে সেফটি একটা ফ্যাক্টর, আর একটা ফ্যাক্টর হচ্ছে মোস্ট ইকোনমিক। ওকে, এবার হচ্ছে দুটো ফ্যাক্টর। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং স্টাডি করতে গেলে না, কয়েকটা জায়গা আমাদেরকে একটু প্রথম থেকে ভালো করে বুঝে রাখতে হবে, নইলে পরে অসুবিধা হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন হবে এরপর থেকে। এক্সপানশন ফ্যাক্টর, এক্সপানশন ফ্যাক্টর হচ্ছে অ্যাকচুয়ালি পিরিয়ডিক ভলিউম কাউন্ট। কি এই বস্তুটা কি? বস্তুটা হচ্ছে এরকম যে এটা তিনটে ব্যাপার আছে। একটা যদি আমি এরকম বলি যে আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর, আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর for any particular hour, for a particular hour। কি এটা কিরকম পাবো? এটা হচ্ছে টোটাল ভলিউম অফ 24 hours, total volume of 24 hours divided by volume of that particular hour। আমি একটা বলে দিই, তারপরে বাকিগুলো তোমরা এমনি বুঝতে পারবে ডেইলি আর মান্থলির ক্ষেত্রে কি হয়। দেখো ভালো করে দেখো, আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টরটা কিভাবে তৈরি করা হয়। যে আমার কাছে একটা রোড আছে, একটা রোড প্রোফাইলের একটা রোড ক্রস সেকশন আছে, ঠিক আছে, যে কোনো একটা, ধরে যাক বড় বাজারের কোনো একটা ক্রস সেকশন বা কোন এনি ক্রস সেকশন, ঠিক আছে। এটা তো বেসিক্যালি হাইওয়ে নিয়ে কথা হচ্ছে, বড় বাজার, পার্ক স্ট্রিট, সুরুচি, এগুলো কোনো ভালো উদাহরণ নয়, কিন্তু আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য বলছি। ধরে যাক দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেই কোনো কাজ হচ্ছে, সিঙ্গুরের যে কারখানাটা যেখানে তৈরি হওয়ার কথা ছিল সেই জায়গাটা কোনো একটা ক্রস সেকশনে আমি কথা বলছি, ফাইন। এই ক্রস সেকশনে একটা গোটা 24 ঘন্টায় কতগুলো ভেহিকেল যাচ্ছে সেটা আমি ক্যালকুলেট করলাম, ঠিক আছে। আমি একটু এক্সাম্পল দিই, ধরা যাক 24 আওয়ার্সে টোটাল ভেহিকেল ওখান থেকে গেছে হচ্ছে 2400। ওকে, আর আমি কোনো একটা পার্টিকুলার আওয়ারের কথা বলছি, ধরা যাক সন্ধ্যে 7টা থেকে 8টা, সেইখানে ভেহিকেল গেছে ধরা যাক 48। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর ফর দ্যাট পার্টিকুলার আওয়ার? দ্যাট পার্টিকুলার আওয়ারটা হচ্ছে সে 7 to 8 PM। এর জন্য আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর কত হচ্ছে কেউ বলবে চটপট? 2400 ডিভাইডেড বাই 48, 50, তাই তো? ওকে, তার মানেটা কি? এটা নিয়ে আমি করবোটা কি? আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর ফর দ্যাট পার্টিকুলার আওয়ার যদি আমি 50 পাই, তার মানে হচ্ছে যে দেখো আমরা একবার মেজার করে ফেললাম যে একটা পার্টিকুলার আওয়ারে আমি ওই আওয়ারটার জন্য সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, বাকি আওয়ার নিয়ে আমার অত কিছু যায় আসে না। আমি ওই আওয়ারটার জন্য একটু কাঠখড় পুড়িয়ে কষ্ট করে 1 ঘন্টা দাঁড়িয়ে ওখানে আমি নাম্বার অফ ভেহিকেল গুনে ফেললাম, ভালো কথা।
আর আমার কাছে যে 24 আওয়ার্সের যে আইডিয়াটা মানে যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা অলরেডি আমার কাছে কোনো একটা ভাবে আছে। সেটা আইদার হতে পারে এডিটি দিয়ে বা হতে পারে এএডিটি দিয়ে। এই ভ্যালুগুলো অন্য বিভিন্ন জন সার্ভে করতে থাকে এবং সেই ভ্যালু আমি ওখানে কনসিডার করতে পারি, করলাম। কিন্তু মুশকিল হচ্ছে যে আমি কিন্তু প্রতিদিন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 7টা থেকে 8টা কিন্তু ক্যালকুলেট করবো না। আমি যদি জাস্ট একবার জেনে যাই যে আমার আওয়ারলি এক্সপেন্স এন্ড ফ্যাক্টর ফর দ্যাট পার্টিকুলার আওয়ার হচ্ছে 50, তাহলে আমি কি করব? তাহলে আমি অন্য কোনো একটা দিনে যখন যাব, অন্য কোনো একটা দিনের 7টা থেকে 8টার যদি আমি ওখানে নাম্বার অফ ভেহিকেল আমাকে জানতে হয়, তাহলে আমি সেই দিনকে গিয়ে পৌঁছাবো ওখানে, গিয়ে আমি বলবো যে আমাকে আজকের দিনের এএডিটি যে ভ্যালুটা সেইটা দিন, মানে অ্যানুয়াল অ্যাভারেজ যে ডেলি ট্রাফিক সেটার ভ্যালুটা দিন। সেটা হতেই পারে যে 2400 নয়, ওটা অন্য কিছু 2000 হতে পারে, সেটা হতে পারে 3000, 2000 হতে পারে, 3000 হতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করো। ধরা যাক আমি 1 জুলাই গেছি, গিয়ে আমি এই ক্যালকুলেশনটা করেছি, ক্যালকুলেশন করে আমি ওখান থেকে জেনে এসেছি যে সারা দিনে যা গাড়ি যায় আর এই পার্টিকুলার ঘন্টায় যা গাড়ি যায় তার রেশিওটা হচ্ছে 50। এটা আমি হাতে নিয়ে চলে এসেছি। এরপর আমি 5ই জুলাই আবার ওখানে গেলাম। তখন গিয়ে কিন্তু আমি আর ওখানে ওই 7টা থেকে 8টা কিন্তু মেজার করবো না, আমি জাস্ট বা যাবও না, আমি জাস্ট ওই স্ট্রেচটার 5ই জুলাই যে এএডিটি ভ্যালু, ভালো করে বুঝবে, এই যে এএডিটি ভ্যালু, এটা বেসিক্যালি এএডিটি ভ্যালু, তাই না? এই যে ভ্যালুটা, আমি এই ভ্যালুটাকে নেব, তার সাথে আমি যেটা করবো সেটা হচ্ছে তাকে আমি আমার এই আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টরটা দিয়ে ডিভাইড করে দেবো। ডিভাইড করে দিলে আমি সঙ্গে সঙ্গে যেটা পেয়ে যাবো সেটা আমি পার্টিকুলার ওই পার্টিকুলার আওয়ারে কত আমার ভেহিকেল হতে পারে সেটা। এবার কেউ বলতে পারে যে আমি 5ই জুলাইয়ের একটা অ্যাভারেজকে একটা 50 দিয়ে ডিভাইড করে ভ্যালু পাচ্ছি, তাহলে কি আমি এক্স্যাক্টলি পাবো? না, এক্স্যাক্টলি পাবো না। কিন্তু আবারও বলছি, সবসময় কি আমি, ধরো এরকম বৃষ্টি হচ্ছে, আমি এখন গিয়ে ওখানে যাবো সিঙ্গুরের ওই স্ট্রেচটাতে গিয়ে এখন আজকে সন্ধ্যা থেকে 7টা থেকে 8টায় আমি আবার সার্ভে করবো না। তো বিভিন্ন রকম ভাবে আমরা ব্যাপারটাকে কনভিনিয়েন্ট করার চেষ্টা করে আসা হয়েছে আর কি। তো এটা হচ্ছে আওয়ারলির ক্ষেত্রে। এবার এই সেম জিনিস তুমি ডেলির ক্ষেত্রেও পাবে, তুমি মান্থলির ক্ষেত্রেও পাবে। তাহলে ডেলি এক্সপেনশন ফ্যাক্টর ফর পার্টিকুলার ডে, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? সেটা আমরা ক্যালকুলেট করবো হচ্ছে, সাপোজ টোটাল অ্যানুয়াল ডেলি মানে অ্যাভারেজ ডেলি ট্রাফিকও করতে পারি, সবসময় নট নেসেসারি যে এএডিটি করো। আমার হাতে যেরকম থাকবে, আমার দরকার একটা অ্যাভারেজ ডেলি ট্রাফিক। সেটা হতে পারে নর্মাল অ্যাভারেজ ডেলি ট্রাফিক, সেটা হতে পারে অ্যানুয়াল অ্যাভারেজ ডেলি ট্রাফিক। আমি আপাতত নর্মাল ধরে কাজ করছি, হতেই পারে যে আমি 6 মাস সার্ভে করেছি, সেখান থেকে আমি এই ভ্যালুটা পেয়েছি। টোটাল এডিটি যেখানে হচ্ছে মিনিমাম ফর 7 days, মানে কি বন্ধু বুঝবে কিন্তু এই জায়গাটা। এটার মানে হচ্ছে টোটাল এডিটি মানে ধরা যাক আমি 1 মাসের জন্য কাজ করছি, ঠিক আছে? তো 1 মাসের জন্য এডিটি কত হচ্ছে? অ্যানুয়াল একদিনে ধরা যাক হচ্ছে 200 খানা গাড়ি যায়, তাহলে 30 দিনে কতগুলো গাড়ি যায়? 200 × 30, তার মানে 3 × 2 মানে 6000, মানে 6000 খানা গাড়ি যাচ্ছে, তাই তো 1 মাসে। তাহলে সেটা হচ্ছে আমার টোটাল ভ্যালু ফর দ্যাট পার্টিকুলার স্প্যান, ডিভাইডেড বাই অ্যাভারেজ ভলিউম ফর দ্যাট পার্টিকুলার ডে, ফর দ্যাট পার্টিকুলার ডে। আমি এখানে আবারও একটা জিনিস তোমাদের এক্সাম্পল দিচ্ছি, সে 30 ডেজের ক্যালকুলেট করছি আমি, ঠিক আছে? আমি কি করলাম, আমি গেলাম, আমি গিয়ে ওখানকার যে 30 ডেজের যে টোটাল ভেহিকেল, সেই ভেহিকেলের ভ্যালুটা আমি বার করলাম, আর ওই পার্টিকুলার দিনে কতগুলো মানে পার্টিকুলার দিনের যে ভলিউম সেটা দিয়ে তাকে আমি ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেখা গেল যে আমি একটা ভ্যালু পেলাম অ্যাজ 26। তাহলে 26 হচ্ছে আমার ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর ফর দ্যাট পার্টিকুলার ডে। এরপর আমি কি করব? এরপর আমি অন্য কোনো একটা দিনে যাব, বা অন্য ধরো 30 দিন, অন্য কোনো একটা 30 দিন নিলাম, সেই 30 দিনের টোটাল এডিটি বার করলাম, তাকে আমি 26 দিয়ে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে অন্য কোনো একটা পার্টিকুলার ডের যে করসপন্ডিং যে ভলিউম সেইটা আমি ওখান থেকে বার করার চেষ্টা করলাম। সো এইভাবে পুরো ব্যাপারটাকে খানিক অ্যাডজাস্ট করা হয়। মান্থলির ক্ষেত্রেও সেম, মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর ফর পার্টিকুলার মান্থ। এবার মান্থলি যখন হবে তখন আমরা অবভিয়াসলি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যে টোটাল এএডিটি মানে অ্যানুয়াল অ্যাভারেজ ডেলি ট্রাফিক,
AADT টোটাল AADT মানে কি বলছি বুঝতে পারছো? মানে 1 বছর ধরে মোট কতগুলো গাড়ি আছে এখানে সেইটাকে আমরা ডিভাইড করে দিচ্ছি যে ফর এ পার্টিকুলার মান্থ, মানে অ্যাভারেজ মান্থলি ট্রাফিক ফর পার্টিকুলার মান্থ। ঠিক আছে, সেম লজিক আমরা বেসিক্যালি এখানে এক্সটেন্ড করেছি। এটা দিয়ে কখনো প্রবলেম আসলে এটা আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। বাট এটার থেকে যেখান থেকে বারবার কোশ্চেন এসছে, বারবার না একবার দুবার কোশ্চেন এসছে, স্যার একবার প্রিভিয়াস পেজটা দিন। এটা লিখে রাখো যে মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর ফর পার্টিকুলার মান্থ হচ্ছে টোটাল AADT ডিভাইডেড বাই অ্যাভারেজ মান্থলি ট্রাফিক ফর পার্টিকুলার মান্থ। এটা বিভিন্ন রকমভাবে ক্যালকুলেট করা যায়, আমি জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিলাম যে অ্যাকচুয়ালি আমরা করিটা কি ওখানে। এটা থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আছে, সেটার নাম হচ্ছে AADT-টা তো একটা বছরে সেম থাকবে নাকি না মাসে মাসে চেঞ্জ হতেও পারে? কোনটা? মানে অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক যেটা, সেটা তো একটা বছরের জন্য সেম থাকবে। একটা পার্টিকুলার বছরের জন্য তো সেম। আচ্ছা, এবার আমি ঠিক আছে। মান্থটা চেঞ্জ করছি, বিভিন্ন রকম এক্সপেনশন ফ্যাক্টর পাচ্ছি মানে এইভাবে টোটাল AADT মানে কি, মানে টোটাল যতগুলো গাড়ি গেছে ওই গোটা বছরে গোটা সেটা? বছরে বেসিক্যালি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এডিটিটা তো প্রতি মাসে আলাদা আলাদা হতে পারে। কোনটা? এডিটি এভারেজ ডেইলি ট্রাফিক যেটা। হ্যাঁ পারে তো, আমি বললাম টোটাল ADT। টোটাল ADT মানে হচ্ছে গোটা মাসে কতটা, মানে বা যত দিন ধরে তুমি ক্যালকুলেট করেছো টোটাল কতটা ভেহিকেল গেছে। আচ্ছা একটা দুটো পয়েন্ট আছে, আমি পয়েন্টটা বলে দিই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সপেনশন ফ্যাক্টর, অবভিয়াসলি এটা তো বুঝতেই পারছি যে এক্সপেনশন ফ্যাক্টর টিপিক্যালি গ্রেটার দ্যান 1 হয়, ইকুয়ালস টু 1ও হয়, কিন্তু অনেক সময় হতে পারে, আইডিয়ালি হতে পারে। কখন? এক্সপেনশন ফ্যাক্টর 1 তখনই হবে মানে only when traffic flows for that particular hour, day or month। আরেকবার পিছনে ফিরে যাই, দেখো আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর কি বলছিলাম? টোটাল ভলিউম 24 ঘন্টায় কতগুলো গাড়ি গেছে ডিভাইডেড বাই ভলিউম অফ দ্যাট পার্টিকুলার আওয়ার। এবার দেখো ধরা যাক যে এই যে সন্ধ্যে 7টা থেকে 8টার আমি টাইমটা ফিক্স করেছিলাম 1 ঘন্টা, এই 7টা থেকে 8টার মধ্যেই শুধু গাড়ি গেছে, আর বাকি 23 ঘন্টায় একটা গাড়িও যায়নি। তাহলে এই হিসেবটা কি হবে তখন? এটা হয়ে যাবে তখন 48 ডিভাইডেড বাই 48। বোঝা গেল আমি কি বললাম? তার মানে তখন যে টোটাল ভলিউম অফ 24 আওয়ার্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, টোটাল ভলিউম অফ 24 আওয়ার্স, এটা AADT লিখো না, এটা লিখে থাকলে কেটে রাখো। এটা আমরা অ্যানুয়াল ডেইলি ট্রাফিক করতে পারি, নর্মাল কোনো একটা দিনের ক্ষেত্রে আমরা হিসাবও করে নিতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এটা যে সন্ধ্যে 7টা থেকে 8টা বাদে বাকি যে 23টা ঘন্টা পড়ে রইলো, তার 23টা ঘন্টার মধ্যে যদি আইডিয়ালি এরকম কখনো হয় যে একটা গাড়িও যায়নি, ঠিক আছে, বাট ওই শুধুমাত্র একটা ঘন্টাই আমি পেয়েছি, উইন্ডো পেয়েছে গাড়িগুলো ওই একটা ঘন্টার মধ্যে, বাকি সময় রোড কিছু একটা ভাঙা ছিল বা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু একটা হয়েছে, বাকি 23 ঘন্টা যায়নি, হতে পারে। তখন অটোমেটিক্যালি ওপরের যে ভ্যালুটা নিচের ভ্যালুটা সেম হয়ে যাবে, কারণ এই ভলিউম অফ দ্যাট পার্টিকুলার আওয়ার সেটা হচ্ছে 48, আর টোটাল ভলিউম অফ 24 আওয়ার সেটাও 48। কেন? কারণ বাকি 23 ঘন্টায় আর কোনো গাড়ি যায়নি। ইন দ্যাট পার্টিকুলার কেস ইউর এক্সপেনশন ফ্যাক্টর কুড বি 1। এইগুলো থেকে অ্যাকচুয়ালি আমি এই পয়েন্টটা বলে রাখলাম কারণ এইখান থেকে তোমরা এবার আন্দাজ পাবে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ঘটনাটা কি ঘটছে। ওকে, নাও পিক আওয়ার ফ্যাক্টর, অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, মানে এটা বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। পিক আওয়ার ফ্যাক্টর, পিক আওয়ার ফ্যাক্টর, পিক আওয়ার ফ্যাক্টর কি? পিক আওয়ার ফ্যাক্টর হচ্ছে বেসিক্যালি ওরকমই একটা আইডিয়া, আমি এতক্ষণ ধরে যেটা কথা বলছিলাম সেরকমই একটা আইডিয়া। আইডিয়াটা কিভাবে ক্যালকুলেট করা হয় দেখে নাও। পিক আওয়ার ফ্যাক্টর দু রকমের হয়,
একটা হচ্ছে 5 মিনিটস, একটা হচ্ছে 15 মিনিটস। আমি প্রথমে 5 মিনিটসটা বলি, বা 15 মিনিটসটা ফার্স্টে বলে দিই, বুঝতে সুবিধা হবে। ডেফিনেশন হচ্ছে আওয়ারলি অ্যাভারেজ ট্রাফিক in peak hour divided by maximum traffic in 15 মিনিটস। এখানে একটা ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশনটা বলছি পরে, আপাতত এটুকু লেখো। এবার দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আবারও একটা ওরকমই ব্যাপার, মানে আগেরটার ক্যালকুলেশনের সাথে সিমিলার। ধরা যাক 7 to 8 PM, 7 to 8 PM হচ্ছে আমার পিক আওয়ার, ফাইন। 7 to 8 PM এর মধ্যে অ্যাভারেজে 200 খানা ভেহিকেল এখান থেকে পাস করে, ঠিক আছে, 200 খানা ভেহিকেল পাস করে। এবার আমি এটা অবজার্ভ করেছি যে সন্ধে 7:15 থেকে 7:30, 7:15 to 7:30, এই যে 15 মিনিটস, এই 15 মিনিটসে টোটাল ধরা যাক 80টা গাড়ি যায়, 80 ভেহিকেলস, ঠিক আছে। 7:15 থেকে 7:30 এই 80 খানা ভেহিকেল যায়। তার মানেটা কি বোঝাচ্ছে ভালো করে বুঝবে। 7টা থেকে 8টা 1 ঘন্টায় যাচ্ছে 200 খানা ভেহিকেল, তাহলে অ্যাভারেজে 15 মিনিটে কতগুলো করে যাওয়ার কথা? 50টা করে। কিন্তু দেখা যাচ্ছে 7:15 থেকে 7:30 এই যে 15 মিনিট, এইখানে একটু বেশি গাড়ি যাচ্ছে। তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ট্রাফিক ইন 15 মিনিটস। তার মানে আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে ম্যাক্সিমাম কোন সেই 15 মিনিট যেখানে আমি ম্যাক্সিমাম ভেহিকেল মুভমেন্ট পাচ্ছি, সেটা কখন? কখনো একটা, কত ভ্যালু? 80 ভেহিকেল। এবার দেখো নিচের এই ক্যালকুলেশনটা কিভাবে হয়। তার মানে আমি এভাবে ব্যাপারটাকে ভাবতে পারি, আমি দুভাবে ভাবতে পারি, একই রেজাল্ট আসবে। আমি সহজটা বলছি, 15 মিনিটে কতগুলো ভেহিকেল গেছে? 80 খানা ভেহিকেল। যদি এই 15 মিনিটসের যে একটা হিউজ ট্রাফিক, ম্যাক্সিমাম ট্রাফিক, সেটা যদি আমি সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত কন্টিনিউ হতে দিতাম, আমি যদি বলতাম যে সন্ধ্যে 7টা থেকে 7:15 80 খানা ভেহিকেল, 7:15 থেকে 30 তো 80 খানা আছেই, 7:30 to 7:45 এগেন 80, 7:45 to 8 PM এগেন 80। আমি প্রত্যেকটা 15 মিনিটেই যদি এরকম 80 খানা করে ভেহিকেল চলতে থাকতো, ঠিক আছে, তাহলে আমি টোটাল কতগুলো ভেহিকেল এখানে দেখতে পেতাম? কতগুলো পেতাম? 320। এই ক্যালকুলেশনটা পাচ্ছি কি করে? এই ক্যালকুলেশনটা পাচ্ছি খুব সিম্পল, আমি এখানে 4 মাল্টিপ্লাই করছি তো 60, মানে এটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে 60 ডিভাইডেড বাই 15 করে। যেহেতু আমরা PH 15 করছি, তার মানে আমরা এখানে চাইলে কেউ এখানে 60/15টা মাথাতে নাও রাখতে পারো। সিম্পল আমি যেটা বললাম সেটা বোঝার চেষ্টা করো, যে একটা আওয়ার আছে, আওয়ারে অ্যাভারেজে 200 খানা ভেহিকেল যায়। তার মানে এটা নয় যে প্রত্যেক 15 মিনিটেই 50 খানা করে ভেহিকেল যাবে। হতেই পারে কোনো একটা 15 মিনিটে একটু বেশি গাড়ি গেছে, 80 খানা ভেহিকেল হতেই পারে, না হওয়ার কি আছে। তার মানে আমরা এখান থেকে একটা PHF পাবো হচ্ছে 15। কত ভ্যালু পাবো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু। সেটা কি করে পাওয়া যাবে? মন দিয়ে দেখো, সেটা হচ্ছে যে দুটো এক্সট্রিম কেস হতে পারে, দুটো এক্সট্রিম কেস হতে পারে। আমি সেই দুটো এক্সট্রিম কেস নিয়ে কথা বলছি। কেস ওয়ান, কেস ওয়ান কিরকম? কেস ওয়ান হচ্ছে, এটা ধরা যাক হচ্ছে 7, এটা হচ্ছে 7:15, এটা হচ্ছে 7:30, এটা হচ্ছে 7:45, 1 2 3 4, এটা হচ্ছে 8। এরকম হতেই পারে যে নমিনাল একটা কেস, যে প্রত্যেকটা 15 মিনিটসেই অ্যাভারেজে যে 50 খানা গাড়ি, এই 50 খানা গাড়ি যাচ্ছে। তাহলে আমার এখানে PHF কত হবে? কেউ বলবে PHF 15 এর ভ্যালু কত হবে? 1 হবে। কেন? টোটাল কতগুলো গেছে? 200 খানা। প্রত্যেকটা মানে আমার যে পিক আওয়ার যেটা বলে আমি আইডেন্টিফাই করছিলাম, সেটাই যদি কন্টিনিউ করি আমি, তাহলে কত হবে? 200ই হবে। তার মানে এটা হচ্ছে 1। এটা হচ্ছে একটা এক্সট্রিম কেস। আরেকটা এক্সট্রিম কেস কি? সেটা হচ্ছে কেস 2। কিরকম কেস 2? সেটা হচ্ছে যে এই যে টোটাল যে আমার 1 আওয়ারের জার্নি, ঠিক আছে, এটা হচ্ছে 7টা, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 8 PM, ঠিক আছে। এরকম হতেই পারে যে এইটুকু জায়গা বা এইটুকু টাইমের মধ্যে সমস্ত যে 200 খানা ভেহিকেল পুরোটা পাস করে বেরিয়ে গেছে, এখানে কোনো ভেহিকেল যায়নি,
এখানে কোনো ভেহিকেল যায়নি, এখানে কোনো ভেহিকেল যায়নি, এখানে পুরোটাই জিরো হতে পারে, আইডিয়ালি বলছে, না হওয়ার কোনো কারণ নেই। তখন পিএইচএফ কত হবে? হোয়াট উইল বি দ্য পিএইচএফ ফ্যাক্টর? 0.25 আর 1/4, তাই তো? তার মানে টোটাল গেছে 200, পিক যে 15 মিনিটস সেখানে গেছে 200, আমি যদি সেটাকে কন্টিনিউ করে দিতাম তাহলে সেটা হতো 4, মানে 1/4। এইটা কিন্তু বুঝতে হবে যে অর্থাৎ পিক আওয়ার ফ্যাক্টর 15, তার মিনিমাম ভ্যালু হচ্ছে 1/4, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এবার তোমরা আমাকে বলো যে হোয়াট উইল বি দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ PHF 5? What will be the minimum and maximum value of pH 5? এটা তোমরা ক্যালকুলেট করে বলবে আমাকে উইথ দ্য সেম আইডিয়া। তো এখানকার হিসেবটা কি? এখানকার হিসাবটাও সেম, থেকে এখানকার হিসাবটাও সেম। সেটা হচ্ছে PHF 15, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি? ওই যে অ্যাভারেজ আওয়ারলি যেটা গেছে, সরি 15 তো না 5, একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যাভারেজ আওয়ারলি হচ্ছে সাপোজ 200 এগেন, আর কোনো একটা পার্টিকুলার পিক আওয়ার, মানে ধরা যাক 720 থেকে 725, এই যে 5 মিনিট, এই 5 মিনিটে সাপোজ ওখানে গেছে হচ্ছে সে 40টা গাড়ি, 40 ভেহিকেলস মুভ করেছে, করতে পারে। তাহলে এই 40 ভেহিকেল পার 5 মিনিটস, আমি যদি এই রেশিওটা, মানে এই রেটটাকে যদি আমি কন্টিনিউ করতাম থ্রু আউট দ্য 1 আওয়ার, তাহলে যেটা দেখতে পেতাম সেটা হচ্ছে আমার এখানে 60/5 হবে। 5 মিনিটের জন্য কাজ করছি, তার মানে 12 দিয়ে মাল্টিপ্লাইড হবে। সো ইট উইল বিকাম 200/40 ইন্টু 12। তো এবার এখানে কি হতে পারে? এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে একটা হতে পারে 1, একদিকে তো হতে পারে যে নর্মাল, মানে ইউনিফর্ম একটা গেল, মানে 200 গেলে 5 মিনিটে যা হতে পারে সেইটাই ও একটা ইউনিফর্ম, মানে কোথাও পিক নেই কিছু, পুরোটা ফ্ল্যাট। তাহলে একটা দিক হচ্ছে 1, আর একটা দিক হতে পারে যে এই 5 মিনিটেই শুধুমাত্র ভেহিকেল গেছে, বাকি আর কোথাও ভেহিকেল যায়নি। তার মানে নাম্বার অফ ভেহিকেল এখানে যা ছিল ও 5 মিনিটে সেই ভেহিকেলটাই গেছে, তার মানে সেটাকে তুমি যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করো তো ইট উইল বিকাম অ্যাকচুয়ালি 1/2। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। পিএইচএফ দেখলেই সবসময় যদি কেউ বলে দেয় যে এটা গ্রেটার দ্যান 0.25 আর লেস দ্যান 1, সেটা কিন্তু করা যাবে না, কারণ PHF 15 এবং PHF 5 এর যে কনসেপ্ট, পুরো কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা।